আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের ডেটা ওয়্যার হাউজিং এর একটা সেশন চলতেছিল। এটা কমপ্লিট ওয়ার্কশপ চলতেছিল। তার মধ্যে আজকে আমাদের সেশন 5। তো আমরা গত সপ্তাহে আমার একটু ব্যস্ততার কারণে ক্লাস কন্টিনিউ করতে পারি নাই। বাট আজকে ইনশাআল্লাহ আমরা সেশন 5 নিয়ে কথা বলব এবং আমরা একটা জুস কর্নার ডেটাবেস নিয়ে কাজ করতেছিলাম। এন্ড আপনাদের মনে থাকবে হয়তো যে Kaggle এ আমাদের ডেটা সেটটা দেওয়া আছে। আপনারা যদি মনে না থাকে বা মাথায় না থাকে বা আপনি যদি এই ভিডিওটা ১ম দেখে থাকেন যারা YouTube এ দেখছেন, যারা অনলাইনে যুক্ত আছেন তারা তো জানেন অলরেডি। আর যারা নতুন দেখতেছেন ভিডিওটা YouTube এ তারা আমার আগের যে সেশন গুলো আছে প্লেলিস্টে ডেটা কথন YouTube চ্যানেলের যে ডেটা ওয়্যার হাউজিং এর যে প্লেলিস্টটা আছে ওয়ার্কশপে সেখানে গিয়ে আপনি আম যা সেশন 4 বা সেশন 3 তে আপনি পুরো ডেটা সেট এবং আ পুরা ডামি ডেটা সেট বলতে যে আমার যে জুস কর্নার যে ডেটাবেসটা নিয়ে ১ম থেকে কাজ করতেছিলাম রিকোয়ারমেন্টস থেকে শুরু করে তো পুরো ডেটা সেটটা আপনার Kaggle এ পেয়ে যাবেন এবং ডকুমেন্টেশনটাও পাবেন এবং সেশন 3, 4 এগুলা দেখলে আশা করি আপনার ডেটা সেটটা কিভাবে লোড করবেন আপনাদের ডেটাবেজে এগুলা বুঝে যাবেন। এটাতে আসলে সমস্যা হওয়ার কথা না। তো আজকে আমাদের সেশনটা হবে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কয়েকটা কয়েন আমরা দেখতেছি ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। তো অ অ এটা আসলে ডেটা ওয়্যার হাউজিং এর একটা পাইপলাইনিং কনসেপ্ট বা একটা ডেটা লেয়ারিং কনসেপ্ট। সো আমরা আজকে এই টপিক গুলা নিয়ে আসলে আলাপ আলোচনা করব। আর আ এই টপ আ এই সেশনটা দেখতে হইলে আপনাকে সেশন 2 টা একটু ভালোমতো বুঝে আসতে হবে। অর্থাৎ ডেটা ওয়্যার হাউজিং এর যে আর্কিটেকচার নিয়ে আমি কথা বলছিলাম। সো ওই সেশনটা আপনাকে একটু ভালোভাবে দেখে আসতে হবে। তো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রি রিকোয়ারমেন্টস। এখন আপনার যদি মনে হয় যে, "না ভাইয়া ইটস ওকে। আমি কন্টিনিউ করতে থাকি। কোন কিছু না বুঝতে পারলে আমি ধরে নিবো। ইটস ওকে, কুল। কোন প্রবলেম নাই। এটা যে করে আসতেই হবে ব্যাপারটা এমন না। আপনি আপনার মতো কন্টিনিউ করতে থাকেন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে পুরো ওয়ার্কশপটা যদি আপনি একটা কভার করে ফেলেন, অলমোস্ট 10 আওয়ার্স বা 12 আওয়ার্স এর মতো হবে। তো এটা যদি কভার করে ফেলেন, আশা করি আপনাদের নেক্সট ডে ডেটা ওয়্যারহাউস বিল্ড এ আ আশা করি কোনো প্রবলেম হবে না। এইটা আমি বলতে পারি। বাট ডেটা ওয়্যারহাউজিং এর জন্য আপনারা যে ধরনের ডেটাবেস বা ডেটা যে ধরনের ক্লাউড টেকনোলজি গুলা, ক্লাউড টুল গুলা ব্যবহার করতেছেন লাইক Snowflake বা BigQuery বা আপনি এমনিতে যদি RDS এর মতো PostgreSQL এ আপনার যদি ডেটাবেসটা একটু ছোট হয়, PostgreSQL এর মধ্যেও যদি আপনি আপনার ওয়্যারহাউজিং টা বানান, তো এইটা আসলে ম্যাটার করে না। আপনি কোথায় বানাচ্ছেন। তো যেখানে বানাচ্ছেন সেই টেকনোলজি বা সেই টুলসটা আপনি একটু দেখে নিবেন বা সেই এনভায়রনমেন্টটা একটু শিখে নিবেন। দেন ওইখানে আপনি আপনার মতো করে পুরো ওয়্যার হাউজিং এর কনসেপ্টটা এপ্লাই করতে পারবেন। এইটা আসলে হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। আমার উদ্দেশ্য কিন্তু কোন একটা আ কে ডেটা ওয়্যার হাউজিং এর যে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাউড টুল গুলা ব্যবহার করা হয় বা ক্লাউড টেকনোলজি গুলা ব্যবহার করা হয়, আমার এইগুলা ব্যবহার করে দেখানোটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে আপনার পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো ডেটাবেস টুল বা ডেটাবেস সার্ভার যাই থাকুক না কেন সেখানে গিয়ে যেন আপনি আপনার ওয়্যার হাউজিং কনসেপ্টটা যেন ইমপ্লিমেন্ট করতে পারেন। এটা হচ্ছে উদ্দেশ্য ছিল। তো আশা করি আজকের যে সেশনটা এইটার মধ্য দিয়ে আপনার ফুল পাইপলাইনটা কমপ্লিট হয়ে যাবে ডেটা ওয়্যার হাউজিং এর এন্ড আপনারা বুঝে যাবেন যে আসলেই কিভাবে করতে হয়। দেন নেক্সট আপনাদের কি লাগবে এইটাও আমি বলে দিব। তার মধ্যে একটু বলেই দেই যে SQL টাকে ভালো মতো শিখবেন। এরপরে হচ্ছে আপনার ETL এর জন্য DBT, Databricks হচ্ছে এই ধরনের ডেটা আ আ ক্লিনিং এর জন্য বা ডেটা প্রসেসিং এর জন্য এই ধরনের কিছু টুলস টেকনোলজি শিখতে পারেন। এর মধ্যে শিডিউলিং এর জন্য আ Airflow বা Airbyte এই ধরনের হচ্ছে টুলস গুলা একটু শিখে নিতে পারেন। আপনার আসলে মেইন কথা এগুলা যখন যেখানে যা ব্যবহার হয়। বাট মূল আপনার কনসেপ্ট কিন্তু আ এইটাই। ঠিক আছে? তো এই তো মোটামুটি ইন্ট্রো এটাই ছিল। আমাদের আজকের সেশন কি হবে এটা নিয়ে। আর আমার নিজের সম্পর্কে যদি আমি একটু বলি, এটা প্রত্যেকদিন বলে থাকি। আ আমি শহানুর রহমান খান। আমি ডেটা অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনিক্যাল অথর। আ সো ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছি ৬ বা ৭ বছরের বেশি সময় ধরে। পাশাপাশি আমি ওয়েব ডেভেলপমেন্টে ১ম দিকে ক্যারিয়ারের শুরুতে ছিলাম অ্যান্ড এই তো অল ওভার ইন্সট্রাক্টর হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে
আপনাদেরকে একটু সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। আমার ডেটাকথন ইউটিউব চ্যানেল এবং ডেটাকথন.কম আমাদের একটা ডেটাকথন রিসার্চ ল্যাবও আছে। সেখানে আমরা কিছু রিসার্চের কাজকর্ম করে থাকি টুকটাক কিছু ভাই ব্রাদার নিয়ে। এই তো অল ওভার। আমার একটা বই আছে 'ম্যাথ ফর প্রোগ্রামার্স' নামে। অ্যান্ড আমার সামনে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সামনে নেক্সট আমরা একটা আমি একটা গেম চেঞ্জিং একটা ব্যাপার তৈরি করতে চাই। বিশেষ করে অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে। কারণ আ আ আসলে নিজের একটা দায়বদ্ধতা থেকেই মনে করছি যে অনেকদিন তো অনেক কিছু ইন্সট্রাক্টর হিসেবে অনেক কিছু দেখানো হইছে, অনেক কিছু শেখানো হইছে। বাট আসলে একটা কমপ্লিট গাইডলাইন একটা ডকুমেন্টেড করে দেওয়া উচিত। আ যেটা করলে আসলে আমাদের মানে এম ডেটা এনালাইসিস নিয়ে আসলে আমাদের কোনো কনফিউশন থাকবে না। আর আমরা তো মোটামুটি এনালাইসিস এর অনেক টুলস SQL, Excel, Power BI, Tableau এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা অনেক হাইপড এ থাকি এবং নতুন অনেক টুলের গল্প শুনি, অনেক আ AI অগমেন্টেড অমুক-তমুক অনেক কিছু শুনি। তো অ এই যে টুলের চক্করে পড়তে দেখা যাচ্ছে যে আমাদের আসলে অ্যানালিটিক্স টাই শেখা হয়ে ওঠে না। তো আমার লাইফের যে জার্নিতে আমার যতটুকু শেখা প্লাস IBA তে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির IBA তে গিয়ে আমি যতটুকু বিজনেস রিলেটেড জিনিসপত্র শিখছি সব মিলায়ে আমি ডেটা অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স নামে আপনাদের জন্য একটা বই সামনে খুব তাড়াতাড়ি আসবে। সো এই বইটা আপনাদের জন্য গেম চেঞ্জিং হইতে পারে এবং কিভাবে গেম চেঞ্জিং হবে আমাকে ফলো করে রাখলে দেখতে পারবেন সময় মতো। আর আশা করব যে আপনারা আমাদের গ্রুপে যারা আছেন অর্থাৎ আমার যে সিক্রেট গ্রুপটাতে আছেন যারা এড হয়ে, তো তারা আ মানে এই সুযোগটা মিস করবেন না। কারণ আমি মোটামুটি ভালো একটা গিভওয়ে করার প্ল্যানিং ও আছে সামনে। সো মিস করা উচিত হবে না আসলে। তো ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আ হচ্ছে এই আমার রানিং যে বইটা আছে 'ম্যাথ ফর প্রোগ্রামার্স' এই বইটাও হচ্ছে যারা প্রোগ্রামিং শিখতেছি বা প্রোগ্রামিং করি সেটা SQL হোক বা Python হোক আ সেটার জন্য আসলে কিভাবে লজিক্যাল এরর গুলা কিভাবে আমরা সলভ করতেছি রিয়াল লাইফ এক্সাম্পল বা রিয়াল লাইফ প্রজেক্টে সেটাই আসলে এই বইয়ের মূল ব্যাপারটা ছিল। ওকে। তো আমরা আজকে কি শিখবো? সেটা কিন্তু আমি ১ম এই দিয়ে দিচ্ছিলাম। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এই ৩ টা আমরা হচ্ছে একটা কমপ্লিট জার্নি শিখবো। যেটা ডেটা ওয়্যার হাউজিং এর কনসেপ্টিং এ এটা ব্যবহার করা হয়। তো এই লেয়ার গুলো কিভাবে করবো সেইটা নিয়ে চলেন সামনের দিকে আগাতে থাকি। তো আমাদের একটা ডেটাবেস ছিল মনে আছে কার? যে হচ্ছে এই যে OLTP যে ডেটাবেসটার কথা বলতেছিলাম আমরা যে এই যে ৪৪ টা টেবিল ছিল জুস কর্নারের জীবন্ত সোর্স সিস্টেম যেটাকে আমরা বলতেছি। আ সেই জীবন্ত সোর্স সিস্টেমটা আসলে কি দেখি আমি আমার ডেটাবেসটাকে আগে একটু কানেক্ট করে নিই। লোকাল ডেটাবেস যেখানে আমি পুরো ডেটা সেটটা লোড করেছিলাম, হ্যাঁ? ওকে। জুস কর্নার নামে যে স্কিমাটা ছিল সেখানে হচ্ছে আমাদের এটা পুরো ডেটা সেটটা লোড করা আছে এবং আমি যেকোনো টেবিলে গেলেই আমি ডেটা সেটটা পাবো। এবং আপনারা যারা ডেটা সেট নিয়ে এখনো কনফিউশন এ আছেন তারা আমার প্রিভিয়াস যে সেশনটা সেই সেশনে যান এবং সেশনের YouTube এর ডেসক্রিপশন বক্সে আমার পুরো আ আ যে ডেটা সেটের লিংক এবং কিভাবে ডেটা সেটটা নিয়ে কাজ করব পুরোটাই আমরা পেয়ে যাবো, হ্যাঁ? তো এইখানে আমাদের মোটামুটি আ ৪৪ টার মতো টেবিল ছিল এবং সেই ৪৪ টা টেবিল যে ছিল সেটা আমরা কিভাবে বুঝতেছি? আমি যদি আমার আমি ১ম দিকেই বা ১ম বা ২য় সেশনে আমি আপনাদের সাথে এই যে এই জুস কর্নার রিকোয়ারমেন্টস নামে যে একটা রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন নামের একটা ইয়া পিডিএফ শেয়ার করছিলাম। যে এখানে আমাদের যে পুরো ডেলিভারি সিস্টেমের যে রিকোয়ারমেন্টস ছিল, কি রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলা কিন্তু আমরা এখানে পুরোটাই পাবো। আর আরেকটা ছিল হচ্ছে আমাদের ডেটাবেস রিকোয়ারমেন্টস, হ্যাঁ? ডেটাবেসের রিকোয়ারমেন্টস না আসলে ডেটাবেজের ডকুমেন্টেশন, হ্যাঁ? তো এবার যদি দেখেন এখানে এই যে এটা ছিল হচ্ছে এটা ডেটাবেস ডকুমেন্টেশন। তো আমি কিন্তু একটা কমপ্লিট যে একটা অ্যাপ্লিকেশন থাকে সেইখান থেকে ধাপে আমরা কিভাবে সামনের দিকে যাচ্ছিলাম সেটা নিয়েই কাজ করতেছিলাম। তো এই জিনিসগুলো যাদের মনে নাই বা দেখেন নাই তারা একটু দেখে আসবেন। কারণ রিকোয়ারমেন্টস পুরো প্রজেক্ট সম্পর্কে না জানলে সামনের দিকে আগানোটা আসলে কঠিন হয়ে যায়, হ্যাঁ? তো এই ডেটাবেস ডকুমেন্টেশন এ যদি আমরা যাই, ডেটাবেস ডকুমেন্টেশন এর মধ্যে দেখেন আমাদের কয়েকটা ডোমেইন ছিল। লাইক
এই যে ব্রাঞ্চেস অ্যান্ড অপারেশনস, ক্যাটালগ, ইনভেন্টরি, প্রকিউরমেন্ট এখানে দেখেন প্রত্যেকটার আলাদা, আলাদা কিন্তু ব্যাপার ছিল। অর্ডারস এর একটা ডোমেইন ছিল, পেমেন্টস রিলেটেড একটা ডোমেইন ছিল। এগুলো কিন্তু আলাদা, আলাদাভাবে মানে আমরা ডিফাইন করে রাখছিলাম, হ্যাঁ? যাতে আমাদের ইজিলি আমরা যাতে অ্যাক্সেস করতে পারি। তো দেখেন ১ম এ ডোমেইন 1 এ কি ছিল? ব্রাঞ্চেস অ্যান্ড অপারেশনস এই যে ব্রাঞ্চের যে টেবিলটা ছিল, অপারেটিং আওয়ার্স টেবিল ছিল, হলিডেজ টেবিল ছিল, কার কি কাজ, কিভাবে কি ডেটা রাখতেছি। অ্যান্ড এই ডকুমেন্টেশনটা দেখে আপনি যদি ডেটা সেটটা একটু দেখেন আবার আমাদের যে ডেটাবেজ আছে, ডেটাবেজে গিয়ে ডেটা সেটটা দেখেন তাহলে দেখবেন যে ডকুমেন্টেশনের সাথে আপনি এটার হচ্ছে কানেক্ট করতে পারবেন, হ্যাঁ? তো এটাও হচ্ছে মানে মূল ব্যাপার আরকি। তো আমি যেটা করতেছিলাম যে আমার এই যে এই যে ৪৪ টা টেবিল আছে, এই ৪৪ টা টেবিলকে আমরা একটা মানে ওয়্যারহাউজিং কনসেপ্ট এর মধ্যে নিয়ে আসবো এবং সেটার জন্য আমরা ৩ টা স্টেপ পার করব অর্থাৎ ৩ টা লেয়ার পার করব। এর মধ্যে এখন আমরা ১ম এ আলাপ আলোচনা করব ব্রোঞ্জ লেয়ার নিয়ে। তো আমাদের যে ডেটাবেসটা রানিং যে ডেটাবেসটা যেখানে কন্টিনিউয়াসলি ডেটা আম প্রসেস হচ্ছে বা ইনসার্ট হচ্ছে, নতুন, নতুন অর্ডার পড়তেছে, নতুন আমাদের কি বলে স্টক আপডেট হচ্ছে। আ এই যে কন্টিনিউয়াসলি কাজগুলা হচ্ছে সেটা কিন্তু আমার এখন এই যে রানিং যে OLTP যে ডেটাবেসটা আমরা দেখতেছি এই ডেটাবেজে হচ্ছে। তো আমরা যদি চাই যে আমরা ভাই ডেটাবেসটাকে একটু চেঞ্জ করে নিতে চাই বা আমরা নতুন একটা আম কি বলে হচ্ছে স্কিমাতে ওয়্যারহাউসটা বানাবো বা আমরা হচ্ছে BigQuery বা হচ্ছে আপনার Amazon এর Redshift এর মতো জায়গায় গিয়ে আমরা একটা ওয়্যারহাউসটা বানাবো। Snowflake এ বানাবো। ইটস ওকে, নো প্রবলেম, হ্যাঁ? তো ওই এখানেও যেমন আপনার টেবিল বানানো যায়, ওইখানেও আপনি টেবিল বানাইতে পারবেন, ডেটা সেট ক্রিয়েট করতে পারবেন, সবই করতে পারবেন। তো প্রসেসটা কিন্তু আসলে কোনো চেঞ্জ নাই। তো আমরা যেটা করতেছিলাম যে আমরা আলাদা একটা হচ্ছে কি বলে স্কিমা ক্রিয়েট করতেছিলাম। যেখানে এই যে WH জুস কর্নার নামে স্কিমা ক্রিয়েট করতেছিলাম। তো আমি আসলে এই কাজটা করব না যেহেতু আমাদের ওয়্যারহাউস বেশিরভাগ ক্ষেত্রেই ডিফারেন্ট ডেটাবেজ এ হয়। তো আমি চাইলে কিন্তু হচ্ছে যে আপনার আমার যে এই যে লোকাল ডেটাবেস ছিল ওইখানে আমি কিন্তু নতুন করে ডেটাবেস আবার আলাদা ক্রিয়েট করে নিতেই পারতাম, হ্যাঁ? কিন্তু আমি আর আসলে এত হ্যাসেল নিতে চাই নাই। ঠিক আছে? তো এখানে আসলে আমি আরেকটা নতুন টেবিল ক্রিয়েট করার জন্য ক্লিক পড়ে গেছে। তো এখানে আমাদের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই আ আ যে একই ডেটাবেজের আন্ডারে আমাদের স্কিমা গুলা আছে। তো আমি আ যে কাজটা করব যে আমি চাইলে নতুন ডেটাবেস ক্রিয়েট করতে পারি PostgreSQL এর মধ্যে। আবার সেম ডেটাবেজেও রাখতে পারি। এটা আসলে মানে ম্যাটার করতেছে না। এটা করাই যায়, হ্যাঁ? এটা কোনো প্রবলেম না। বাট না, তো আমি এটাই এখানেই করতে থাকি। কারণ হচ্ছে যে আপনার এই বারবার ডেটাবেস যদি সুইচ করতে থাকি, তাইলে হচ্ছে যে আমার একটু প্যারা হয়ে যাইতে পারে। হ্যাঁ? তো আপনাদের বুঝতেও একটু সমস্যা হইতে পারে। তো আমি এক জায়গায় দেখাচ্ছি। বাট আপনারা চাইলে অন্য ডেটাবেজেও নিবেন। ওইটা কোনো সমস্যা নাই। তো এখন আমাদের যে আমি যে ব্রোঞ্জ লেয়ারটার কথা বলতেছিলাম যে ব্রোঞ্জ লেয়ারটা নিয়ে আমরা এখন কথা বলব। সেই ব্রোঞ্জ লেয়ারে চলেন আমরা চলে যাই। তো ব্রোঞ্জ লেয়ারটা আসলে কাজটা কি? যে আমরা প্রথমত আমাদের যে OLTP ডেটাবেসটা আছে, সেই ডেটাবেস থেকে ব্রোঞ্জ লেয়ারে যাওয়ার আসলে কাজটা কি, হ্যাঁ? আ তো ১ম এ আমরা কেন ব্রোঞ্জ লেয়ারের কথা বলতেছি, কেন সিলভার লেয়ারের কথা বলতেছি, কেন গোল্ড লেয়ারের কথা বলতেছি। তো ব্রোঞ্জ লেয়ারের কাজটা একটু খুবই সহজ, হ্যাঁ? কারণ হচ্ছে যে আমাদের OLTP তে যে ডেটাগুলা আছে, সেই ডেটাগুলাকে জাস্ট অ্যাজ এ কপি হিসেবে আমার ওয়্যারহাউজিং এ নিয়ে যাওয়া বা একটা স্টেজিং লেয়ার হিসেবে নিয়ে যাওয়া। এখন এই জিনিসটা কি? এই জিনিসটাকে আরেকটু ডিপলি বোঝা দরকার। ভাই এটা তো বলে দিলেন সুন্দর মতো। বাট এটাকে আরেকটু ক্লিয়ারলি বুঝতে হবে, তাই না? না বুঝলে তো আসলে ভাই ক্লিয়ার করা কঠিন। আচ্ছা আমি একটা রিপ্লাই দিয়ে নেই। ওকে। তো আমাদের যে টেবিলটা ছিল মোট কিন্তু ৪৪ টা, হ্যাঁ? আমাদের টেবিল ছিল মোট ৪৪ টা আমরা দেখতেছি। তো এইখানে বলতেছি যে আমাদের ৩৮ টা টেবিল হচ্ছে আ ব্রোঞ্জ লেয়ারে যাবে, হ্যাঁ? তো ৩৮ টা টেবিল কেন? আমাদের এই ৬ টা টেবিল বাদ গেল কেন? আচ্ছা, এখন এইটা হচ্ছে ব্যাপার যে আমরা আসলে ব্রোঞ্জ লেয়ারে কোনগুলা নিচ্ছি, হ্যাঁ?
তো ব্রোঞ্জ লেয়ারে আমরা আমাদের যদি আমি ডেটাবেসটাকে আমি আবার নতুন করে আবার দেখতে থাকি। দেখেন, আমাদের এখানে দেখেন অ্যাক্টিভিটি লগ নামের একটা জিনিস আছে। তো এখানে কি যাচ্ছে? আমাদের আপডেটেড স্ট্যাটাস, ইউজার আইডি, অর্ডার করতেছে কিনা, এন্ট্রি হচ্ছে কিনা। আমাদের মানে যে অর্ডারিং সিস্টেমটা আছে এইখানে দেখেন ওই লগ গুলা কিন্তু জমা হচ্ছে। আমাদের অথ টোকেন ওই যে যখন হচ্ছে যে আপনার কাস্টমাররা হচ্ছে কি বলে ওই লগইন করে বা মানে আ মানে বিশেষ করে হচ্ছে যে লগইনের সময়ই যে আমাদের যে অথেন্টিকেশন এর জন্য যে টোকেন গুলা ইউজ করা হয়, সেইগুলা কিন্তু আমরা এখানে রেখে দিচ্ছি জমা। কারণ এইটা কি? এটা আমার হলো সিস্টেমটাকে আপ অ্যান্ড রানিং রাখার জন্য, সিস্টেমটা চলার জন্য। অর্থাৎ আ ইউজার যখন সাইন ইন করতেছে, এই জিনিসগুলা করার সময় তাদের যে টেবিলগুলা দরকার হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু আমার এই ধরনের টেবিলগুলা হচ্ছে আছে এখানে। তো এই টেবিলগুলো কি আমার এনালাইসিস এ কোনো কাজে লাগবে? আপনাদের মনে হয় যে এই যে অথ টোকেন, অ্যাক্টিভিটি লগ হয়তো কোন ইউজারের অ্যাক্টিভিটি যাচাই করার জন্য হয়তো কারেন্টলি লাগতে পারে। বাট মানে আমাদের যে ফিউচারিস্টিক ডেটা এনালাইসিস এর জন্য এই জিনিসটা কি আপনাদের মনে হয় যে কোনো কাজে লাগবে? বা এই টোকেন এই টেবিলগুলা কি আমার কোনো কাজে লাগবে? বা এই ডেটা কি জমায় রাখার দরকার আছে বছরের পর বছর? আপনাদের কি মনে হয়? আচ্ছা, না বুঝলে কোয়েশ্চেন করেন। কোনো মনে চাপ তো নেই। হচ্ছে না ভাইয়া লাগবে। রাইট। আমার ওই যে বিশেষ করে তারপরে ওই যে অ্যাডমিন এর জন্য এই যে সেটিংস দেখেন আমি এখানে সবই হ্যাঁ, এখানে দিয়ে রাখছি। সেটিংস, অ্যাক্টিভিটি লগ এই ধরনের মানে জিনিসপত্রগুলা আসলে আমাদের আসলে কতটুকু লাগবে, কতটুকু লাগবে না। বেশিরভাগ ক্ষেত্রে এগুলা কিন্তু আমাদের শুধুমাত্র এই যে অপারেশন আপ অ্যান্ড রানিং এর জন্য দরকার হয়। যে জিনিসগুলো আমাদের নেক্সট এ হয়তো কোনোদিন এগুলো আর কোনোদিন দরকারও হবে না। বিশেষ করে এই লগগুলা এত বেশি হয় আমাদের ট্রান্সেকশনাল ডেটাবেজে এগুলা কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইম পর ফেলে দেই। কারণ হচ্ছে যে এটা হচ্ছে রানিং সিস্টেমটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য যে টেবিলগুলো আমাদের দরকার হয়। এই টেবিলগুলো আসলে আমাদের এনালাইসিস এ আ বেশিরভাগ ক্ষেত্রে কোনদিনই কাজে লাগে না। তো এই টেবিলগুলো নিয়ে আসলে কোনো লাভ নেই, রাইট? ১ম কথা। তাইলে ভাই এগুলা রাখা হয় কেন? যদি কাজে অতটা লাগে না সচরাচর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার একটু ইউজ কেস যদি বলতেন এই যে লগইন যে করা। আচ্ছা, আপনি আমি মনে করেন Facebook এ লগইন করতেছি। তো এখন লগইন করার জন্য লগইন বুঝে আমি গেছি। করলাম। তো লগইন করার সময় তো আমাদের ওই যে বিভিন্ন টোকেন অথেন্টিকেশন নেয়, ফেস নেয়। তারপরে হচ্ছে আপনার ফোনে আবার একটা ওটিপি পাঠায়, সেই ওটিপিটা নেয়। নিয়ে ওরা আবার কি করে ওইটা ভেরিফিকেশন করে দেন আমাকে মনে করেন লগইন করতে দিল। এখন Facebook যখন আমাকে নিয়ে এনালাইসিস করতেছে, আমি কত অ্যাটেম্পট এ লগইন করতে পারতেছি, আমি কি কোড দিলাম এবং আমি কোন ব্রাউজার দিয়ে লগইন করতেছি, এইটা কি Facebook এর ওই মুহূর্তে জানা দরকার আছে? কনজিউমার এনালাইসিস যদি করতে চায়। হ্যাঁ, তখন দরকার আছে। কারণ একজন কাস্টমার যদি মাল্টিপল টাইমস লাগে যে হ্যাঁ? তো মনে করেন তখন যে তো আমার হ্যাঁ, আমার ডেটা জমা করতেছে। এখন আমি বছরের পর বছর ধরে আমি মনে করেন একদিনে ৫০ বার লগইন করছি। এখন এই দিনের ৫০ বার লগইনের ডেটা কি ও রাখবে? নাকি আমি কি তখন ধরনের না লাগবে না। কি ধরনের ইন্টারেস্ট আমি দেখতেছি বা আমি কি ধরনের জিনিস দেখতেছি, কি সার্চ করতেছি, কি কথা বলতেছি, কোন টপিক নিয়ে কথা বলতেছি, ওই জিনিসগুলা দেখবে। কোনটা দেখবে বলেন তো? ওই নিশ্চয়ই সেকেন্ডারি আমার বলতে পারবেন? নিশ্চয়ই হ্যাঁ। আমার ওই আমি লগইন করছি কি দিয়ে, কি বলে কোন ব্রাউজার দিয়ে না আমি কোন কি বলে হচ্ছে যে আ ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলাম। এটা নিশ্চয়ই ও দৈনিক ভেরিফিকেশন করতে যাবে না বা বছরের পর বছর সংরক্ষণ করবে না, তাই না? না। রাইট। তো এই জিনিসটার জন্য ও হয়তো কি করতে পারে রানিং সিস্টেমে আমি যখন নেক্সট লগইন করতে যাব ও তো হয়তো আমাকে বলবে যে আপনি 3 মান্থ এগো মা মা হচ্ছে আপনি ইয়ে করছেন লগইন করছেন। বাট লাস্ট ডেটটা হয়তো সে রেখে দিচ্ছে তার ট্রান্সেকশনাল ডেটাবেজেই। কিন্তু ওয়্যার হাউজিং এ অর্থাৎ যখন সে আমাকে নিয়ে এনালাইসিস করতেছে তখন কিন্তু আমি দিন কয়বার লগইন করতেছি এটা কিন্তু তার জন্য দেখার বিষয় না। আমি স্ক্রিন টাইম এ কতক্ষণ আছি এটা তার দেখার বিষয়। রাইট? জি ভাইয়া।
তো এই যে জিনিসগুলা, তারপরে হচ্ছে যে আপনার একটা ইউজারের হচ্ছে আপনার অ্যাপের বিভিন্ন সেটিং থাকে। সেটিংস এর মধ্যে হচ্ছে লাইক থিম সেটিং থাকে। এখন আপনি কি কালারের থিম ব্যবহার করতেছেন আপনার অ্যাপে। এই যে এইগুলার তো ডেটাবেস থেকে আপনার হ্যান্ডেল করা হয়, রাখা হয় এগুলা, স্টোর করে রাখা হয়। তো এখন আমি আসলে একটা ইউজার কি কালারের থিম ব্যবহার করতেছে এটা দিয়ে আমি কি করব? বছরের পর বছর ওই ডেটাটা জমা রেখে? কোন কাজ আছে? না। তো এই ধরনের যে ডেটাগুলা থাকে বলতে পারেন বা এই যে ওটিপি দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি, পাসওয়ার্ড রিসেট করতেছে, এইগুলা তো আমি বছরের পর বছর সংরক্ষণ করব না। এটা কি? এটা রানিং ডেটাবেজে থাকবে। যখন হচ্ছে যে ও কাজ করতেছে ঠিক তখন ওই সময়টাতেই হচ্ছে হবে, তাই না? যে যখন কাজ করতেছে তখনই হচ্ছে যে ও দেখা যাচ্ছে ২ মাস ৩ মাস বা ঠিক আগ মুহূর্তে কি করছে ঠিক সেই জিনিসটা হয়তো আমার লোড করা আছে। বাট আমার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমার এই জিনিসগুলা কিন্তু বছরের পর বছর না সংরক্ষণ করা লাগছে, না সেগুলা নিয়ে আমার এনালাইসিস করা লাগছে। তো এই ধরনের টেবিলগুলাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এইজন্য। ঠিক আছে? টোটালি বাদ। তো দরকার নাই। তো এগুলা বাদ দিয়ে আমার টোটাল টেবিল দাঁড়ায় হচ্ছে ৩৮ টা। ৩৮ টা টেবিলে আ এখানে একটা ঘটনা হচ্ছে যে এই ৩৮ টা টেবিল আমি কেন আমার OLTP তে ছিল, আমি ওকে আবার ঘাট ধরে কেন আমি আবার ডেটা ওয়্যার হাউস এ নিয়ে আসতেছি? এইটা হচ্ছে একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এটাকে আমরা ১ম যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা বলতেছি একটা স্টেজিং লেয়ার। অর্থাৎ এই ডেটাটা আপনার কোন ফাইনাল লেয়ারের ডেটা না। অর্থাৎ আপনার OLTP ডেটাবেজে কন্টিনিউয়াসলি ডেটা আপডেশন হচ্ছে, ডেটা প্রতিদিন অর্ডার আসতেছে। তো এই যে কন্টিনিউয়াসলি ডেটাগুলো মানে মানে কন্টিনিউয়াসলি ইনসার্ট হচ্ছেই আমার ডেটাবেজে বা কন্টিনিউয়াসলি জমা হচ্ছে আমার ডেটাবেসগুলোতে। তো এই টেবিলগুলাতে। তো এই যে ডেটাটা জমা হচ্ছে, এই ডেটাটা দেখা যাচ্ছে যে আমি ১১ টার সময় আমি অর্ডারের ফুল একটা স্ন্যাপশট নিয়ে নিলাম বা রেখে দিলাম অর্ডারের ডেটাটা টেনে, হ্যাঁ? কিন্তু আমি হঠাৎ করে আবার যখন বেলা ২ টার সময় যাচ্ছি, তখন কিন্তু আমরা দেখতেছি যে আমাদের অর্ডার কিন্তু আরো লাইক নতুন আরো ১০০-১৫০ নতুন অর্ডার পড়ে গেছে, হ্যাঁ? তো আমি ১১ টা পর্যন্ত যে ওয়্যারহাউস এ যে ডেটাটা রাখছি, সেই ডেটাটায় কিন্তু আমার এই মাঝখানে ১১ টা থেকে আমার যে ১ টা পর্যন্ত এই ডেটাটা কিন্তু আমার নাই। ঠিক আছে? তো এই যে আমার যে টাইম টু টাইম আমার ডেটাটা ওয়্যারহাউস এ নেওয়ার ১ম যে স্টেপটা সেটা হচ্ছে ব্রোঞ্জ লেয়ার। অর্থাৎ আমার OLTP তে অর্থাৎ ট্রান্সেকশনাল ডেটাবেজে যে ডেটাটাই আসতেছে সেই ডেটাটা জাস্ট একটা কপি করে আপনি আপনার ওয়্যারহাউস এ বসায় রাখতেছেন। কেন? কারণ হচ্ছে যে আপনি এই OLTP তে যদি আপনি হচ্ছে ডেটা ক্লিনিং এর প্রসেস চালান, ডেটা এনালাইসিস এর প্রসেস চালান, অ্যাগ্রিগেশন এর প্রসেস চালান, তখন কি হবে? ট্রান্সেকশনাল ডেটাবেজ এর উপরে একটা ভালো লোড পড়বে। যেটার কারণে দেখা যাচ্ছে যে ওই মুহূর্তে যারা অর্ডার করতেছিল, লগইন করতেছিল, আ মানে ওই মুহূর্তে যে অপারেশনটা আপ অ্যান্ড রানিং ছিল, সেখানে আপনি একটা বড় কুয়েরি চালায় দিলেন, তখন কিন্তু ওই কুয়েরিটা লোড খেয়ে অন্য আরেকজনকে কিন্তু ও ও অন্য আরেকজনের যে লগইন করতে চাচ্ছে বা যে অর্ডার করতেছে, তার অর্ডারে কিন্তু হ্যাম্পার করতে পারে। ডেটাবেস কিন্তু ঝুলে যাইতে পারে, ডেটাবেস ক্র্যাশ করতে পারে। এই ধরনের কিন্তু বিভিন্ন ইস্যুস হইতে পারে। সরি আমি কিছু হচ্ছে আপনার খুবই বেসিক বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলতে পারি হয়তো। তো যেটা আসলে সচরাচর আমরা ব্যবহার করি আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে। এগুলাই হয়তো হয়ে যাবে। তো বেশি ফরমাল করতে যাওয়া আসলে একটু প্যারা। তো এরকম সিচুয়েশন এড়ানোর জন্য আমরা কি করতেছি, আমার ডেটাবেজে যখনই নতুন একটা এন্ট্রি পড়তেছে, আমরা ১ ঘন্টা পরে হোক, সেটা হইতে পারে। আমার যখনই নতুন এন্ট্রি পড়তেছে, তখনই আমি ডেটা কপি করে নিয়ে আবার ওয়্যার হাউসে রাখতেছি, এটা হইতে পারে। আমি প্রতিদিন ডে ইন ডে রাখতে পারি, সেটা হইতে পারে। আমি কোনো একটা ইয়াতে মনে হয়, কোনো একটা সেশনে আলোচনা করছিলাম যে আমি আসলে ইনক্রিমেন্টাল কিভাবে করব? যে আসলে প্রতিদিন করব, প্রতিদিন একবার করে করব। নাকি ১ ঘন্টা পরে, পরে করব? নাকি ৫ মিনিট পরে, পরে করব? নাকি হচ্ছে লাইভ স্ট্রিমিং করব যে যখন আসতেছে তখনই চলে যাবে ওয়্যারহাউসে এরকম করব? আসলে আমি কোনটা করতে চাই? তো ওই সেশনে আমি আমার মনে পড়তেছে না কোন সেশন বাট এই আ আ বিগত ৪ টা সেশনের মধ্যেই কোন একটা জায়গায় আছে। তো আ এই জিনিসগুলো কিন্তু আমার বোঝা জরুরি। তো এইটা আমি বুঝে যে কাজটা করব, আমার যে এই যে ৩৮ টা টেবিল আমি নিলাম, যে টেবিলে আমার কন্টিনিউয়াসলি ডেটার আপগ্রেশন হয়, এই ডেটাগুলাকে আমি জাস্ট
জাস্ট একটা কপি করে নিয়ে যেয়ে আমার এখানে একটা ডেটা ছিল, আমার OLTP তে ডেটা ছিল। সেখান থেকে আমি ওয়্যার হাউসে জাস্ট কপি করে নিয়ে বসায় রাখলাম। দ্যাটস ইট। আমি এখানে কোনো অ্যাগ্রিগেশন চালাই নাই। আমি এখানে কোনো ডেটা ক্লিনিং এর কোয়েরি চালাই নাই। এখানে বলতে OLTP ডেটাবেজ এ আরকি। কোনো কিছুই চালাই নাই। জাস্ট কপি করে রেখে দিলাম। ক্লিয়ার? জি, জি ভাইয়া। মানে কি? মনে করেন এটার যদি একটা রিয়াল লাইফ এক্সাম্পল বলি, তো মনে করেন যে আপনার এলাকায় একটা টিউবওয়েল আছে যেখানে হচ্ছে আপনার সবাই ওখান থেকে পানি নেয়। তো ওইটা হচ্ছে আপনার একটা ট্রান্সেকশনাল বা অপারেশনাল একটা জায়গা সোর্স যদি চিন্তা করেন যে ওইখানে কন্টিনিউয়াসলি পানি উঠতেই থাকে বা একটা ডিপ টিউবওয়েল আছে যেখানে কন্টিনিউয়াসলি পানি উঠতেই থাকে। তো সেখান থেকে আপনি পানি কালেক্ট করেন। যখনই পানি আসতেছে তখনই আপনি গেছেন কালেক্ট করতে। প্রতিদিন ১ ঘন্টা করে পানি দেয়। আপনি গেছেন কালেক্ট করতে। তো ওই টাইমটাতে জাস্ট কালেক্ট করে নিয়ে আপনি চলে আসলেন। এখন আপনি যদি ওই জায়গাতেই বসে আপনি যদি ওখানে শরবত বানানো শুরু করেন বা পানি ফিল্টারিং করা শুরু করেন, আ তাইলে ওইখানে তো আরো মানুষজন থাকবে, আরো অনেক অপারেশন ওখানে চলতে পারে। ওগুলাতে হ্যাম্পার হবে না? আপনার কাজটা কি হবে? জাস্ট কলস ভরে, বালতি ভরে, বোতল ভরে ওখান থেকে জাস্ট পানিটা নিয়ে চলে আসা, সরে চলে আসা, রাইট? আপনার জায়গায় চলে আসা। তাই না? তো এইটা হচ্ছে আমার ১ম কাজ যে মানে মাথায় আসলো এই মুহূর্তে এই এক্সাম্পলটা। তো আপনি চলে আসলেন ওখান থেকে। পানিটা নিয়ে চলে আসলেন। নিয়ে এসে আপনি আপনার বাকেটে আপনার জায়গায় রাখলেন বা আপনার ওয়্যার হাউসে জমা করলেন। ঠিক আছে। এখন আপনার কাছে যে ডেটাটা আছে সেই ডেটাটা কি? র অ্যান্ড আনফিল্টার্ড। আপনার কাছে ডেটা কি কোনোভাবে ফিল্টার করা হইছে? কোনো নাল পরিষ্কার করা হইছে? তারপরে হচ্ছে আপনার যদি ডুপ্লিকেট ডেটা থাকে, আপনার আপনার যদি লেয়ারে আপনার যদি ব্রোঞ্জ লেয়ারে আপনি যেখানে ডেটা রাখতেছেন সেখানে যদি ডুপ্লিকেট ডেটা উঠে যায়, এখানে কোনো কিছু কি করা হইছে? নাকি জাস্ট কপি করে এনে বসানো হইছে? কোনটা বলেন তো? জাস্ট রাইট। কপি করে OLTP এনে তে যেভাবে ছিল, ঠিক বলছেন। OLTP তে যেভাবে ছিল ঠিক সেভাবে আমি এনে রেখে দিছি। দ্যাটস ইট। এই পর্যন্ত মনে রাখেন। ব্রোঞ্জ লেয়ার এর কাজ কি? ব্রোঞ্জ লেয়ার হচ্ছে আমার যে ডেটাবেসটা যেভাবে ছিল সেই ডেটাটাকে জাস্ট আমি একটা ক্লোন কপি হিসেবে আমি আমার সীমানায়, আমার ওয়্যার হাউসে যেখানে আমি সারাদিন কুয়েরি চালাইলেও সারাদিন ওর উপরে যদি আমি তুলোধনা করে ফেলি ডেটাটাকে ফিল্টারিং করে বা এক্সট্রাক্ট করে তো ট্রান্সফরমেশন করে তো সেটা আসলে আমার অপারেশনাল যে ডেটাবেজ আছে, ট্রান্সেকশনাল ডেটাবেজ আছে সেখানে কোনো হ্যাম্পার করবে না। দ্যাটস ইট। সিম্পল। কিন্তু এই যে ডেটাটা কপি করে যে আমি নিয়ে আসবো, সেটার জন্য আবার কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ? জাস্ট আমি যে কপি করে নিয়ে আসবো, এইটা আনলেই যে আমার হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। মানে আমি যে কপি করে আনবো, সেটার কিন্তু একটা কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন নিয়েই আমি এখন কথা বলবো, হ্যাঁ? কারণ ব্রোঞ্জ লেয়ার বললাম, জানলাম, ভাই যা আছে তাই কপি করে এনে রেখে দিলাম আমি আমার প্লেসে। ঠিক আছে? এইটুকু। এইটুকু মনে রাখেন। নেক্সট আমরা যাচ্ছি নতুন কিছু গল্প নিয়ে, হ্যাঁ? তো আ এইখানে আমার যদি আমি যদি একটু সামনের দিকে যাই, এইখানে দেখেন কোনো টাইম স্ট্যাম্প নেই। ইমিউটেবল একটা কথা আছে, হ্যাঁ? এখানে দেখা যায় ইমিউটেবল আ তো এই ইমিউটেবল একটা শব্দ আছে। এখানে পিকে আ মানে প্রাইমারি কি, হায়ার ওয়াটারমার্ক এরকম একটা শব্দ আছে। টাইম স্ট্যাম্প নামের একটা শব্দ আছে। তারপরে আর কি? ডেল্টা, টাইম স্ট্যাম্প ডেল্টা নামের একটা শব্দ আছে। ফুল স্ন্যাপশট অ্যাপেন্ড নামের একটা শব্দ আছে। এই যে স্ট্র্যাটেজি গুলা, এই স্ট্র্যাটেজি গুলা কার উপরে তৈরি সমস্যা থেকে স্ট্র্যাটেজি গুলো আসতেছে, এই জিনিসগুলো যদি আমরা ধরতে পারি তাইলে আমার ব্রোঞ্জ লেয়ার কমপ্লিট। ঠিক আছে? তো ইমিউটেবল জিনিসটা আসলে কি? ইমিউটেবল জিনিসটা হচ্ছে আম যেটাকে চেঞ্জ করা যায় না। রাইট। যেটা কখনো চেঞ্জ হয় না। মনে করেন আমার আমি যদি একটা এক্সেল ফাইল ওপেন করি, এক্সেল অ্যাকচুয়ালি ওপেন করা দরকার। যেখানে আমি আসলে এটা লিখতে পারবো। আমার আসলে ভাইয়া ওই আ বা বা পেন বোর্ড এগুলা নাই। যেগুলা দিয়ে আসলে আমি এটা লিখবো-টিখবো এই ধরনের জিনিসপত্র আসলে আমার নাই ভাইয়া।
তো এটা একটা প্রবলেম। নাইলে একটু আঁকাআঁকি করে হয়তো দেখানো যাইত। আমি যদি একটু ডেটাটাকে বসাই। তো হ্যাঁ, এরকম একটা জিনিস আছে, হ্যাঁ? অর্ডারের জন্য। ঠিক আছে? তো আমার এটা হচ্ছে অর্ডার আইটেমস মনে করেন এটা হচ্ছে একটা অর্ডার আইটেমস টেবিল। আ এটারে যদি আমি একটু মার্জ করি অর্ডার আইটেমস, অর্ডার আইটেমস অর্ডার আইটেমস একটা টেবিল। তো এখানে আমার হচ্ছে যে আইডি, অর্ডার টেবিলের আইডি, অর্ডার আইটেমস টেবিলের আইডি, অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি ৫ টা, কোয়ান্টিটি আছে ২ টা। আচ্ছা আমি এখানে কেন দেখাচ্ছে? আমরা যদি এখানে অর্ডার টেবিলস আমাদের যেটা ওএলটিপি ডেটাবেস আছে এখান থেকেই যদি আমরা দেখি তাই তো হয়। এই যে অর্ডার আইটেমস একটা টেবিল আছে। এখানে দেখেন আমাদের এই যে এই যে অর্ডারস নামের একটা টেবিল আছে, হ্যাঁ? তো এখানে অর্ডারস এর মধ্যে আমাদের অনেক বেশি পত্র রাখা হয়। অর্ডার নাম্বারের ক্ষেত্রে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে। আবার এখানে দেখেন অর্ডার আইটেমস নামের একটা টেবিল আছে। তো এই যে আইডিটা আ অর্ডার আইটেমস টেবিলের আইডি, অর্ডার আইডি কোন অর্ডারের জন্য, কোন প্রোডাক্ট কয়টা। ঠিক আছে? কোন অর্ডারের জন্য কোন প্রোডাক্ট কয়টা। তো আমার আম আমি যদি এ এই এই টেবিলটা অর্ডার আইটেমস টেবিলে আমার এখন টোটাল কতগুলো ডেটা আছে দেখতে পাচ্ছেন। অ্যা যে কত ২৪,০০,০০০ সামথিং, হ্যাঁ? ২৪,০০,০০০ ডেটা ২৪,০০,০০০ এর মতো ডেটা আছে। ২৪,৯৮,০০০ এরকম ডেটা দেখাচ্ছে। তো এই যে ডেটাটা আছে আমি এই ডেটাটা কপি করে ঠাস করে কপি করে মনে করেন আমি আমার ওয়্যার হাউজিং লেয়ারে নিয়ে নিলাম। ঠিক আছে? কিংবা আমি আমার এক্সেল যেটা দেখতেছিলাম যে আমি এই যে এই অর্ডারটা নতুন আসছে, আমি ঠাস করে এখান থেকে কপি করে আমি যেহেতু বলতেছিলাম যে আমার ওয়্যার হাউসে জাস্ট কপি করে ক্লোন কপি করে নিয়ে নিলাম। এই ডেটাটা আমি কপি করে নিয়ে নিলাম। ঠিক আছে? তো এখন এই যে কপি করে নিছি এটা কয়টার সময় নিলাম ভাইয়া? এটার একটা টাইম আছে। আমি কয়টার সময় কপিটা করছি, তাই না? এটার জন্য আমি লিখতে পারি ক্লোন টাইম। আমার তো রাখতে হবে, তাই না? যে আমি কয়টার সময় ডেটাটা নিলাম, তাই না? তো এটার জন্য আমি ইকুয়াল নাও এটাকে ইউজ করতেছি এন্ড এই সময় এই টাইম স্ট্যাম্পের টাইমে আমি ডেটাটাকে কপি করে নিয়ে নিছি। ঠিক আছে? তো এখন এখানে নতুন আরেকটা অর্ডার পড়ছে। অর্ডার আইডি ১০১ এর অর্ডার আইডি ও অর্ডার করতে গিয়ে হচ্ছে অর্ডার করে ফেলছে। কিন্তু অর্ডার করতে গিয়ে ও আবার এডিট অর্ডার করছে। ও এডিট অর্ডার করতে গিয়ে নতুন আরেকটা আইটেম এড করছে। তো অর্ডার আইডি এখানে আমার অর্ডার আইটেমের আইডি ২ টা হইছে। সেম অর্ডারে আমার নতুন আরেকটা প্রোডাক্ট যুক্ত হইছে। মনে করেন। ঠিক আছে? ৫ নম্বর না, এটা হলো আমার ৭ নম্বর একটা প্রোডাক্ট। ৭ নম্বর প্রোডাক্ট যুক্ত হয়েছে সেটার আইটেম কোয়ান্টিটি হয়তো ১। তো আমি যে এই যে আপনার ২১টা ১২ অর্থাৎ ৯টা ১২ মিনিটে আমি যে ডেটাটাকে এখানে ট্রান্সফার করে নিলাম ৯টা ১২ মিনিটে। কিন্তু ঠিক ৯টা ১২ মিনিট সামথিং সেকেন্ডে ও আবার এই ডেটাটা নতুন ইনসার্ট করছে। এখন আ ও যদি নতুন অর্ডারে এড করতে পারবে। কিন্তু আমাদের সিস্টেমে আছে যে ও কোয়ান্টিটি আর এডিট করতে পারবে না। কিংবা কোয়ান্টিটি যদি আপডেট করেও সেই ক্ষেত্রে আমাদের অর্ডার আইটেমসে আমার নতুন আ আ হচ্ছে কোয়ান্টিটি এড হবে। যে ১০১ ও ৫ নম্বরটা ও আরো ৩ টা চাচ্ছে। ঠিক আছে? ভাইয়া বুঝেন কিন্তু। যে আমি একটা অর্ডার করে ফেলছি। অর্ডার করার সাথে আমার মনে হইছে কারণ আমার ইয়াতে বিজনেস রিকোয়ারমেন্টস এ আছে যে অর্ডারের ২ মিনিটের মধ্যে বা অর্ডারের ৫ মিনিটের মধ্যে উনি আবার নতুন আইটেম যুক্ত করতে পারবে একই সাথে। তো হচ্ছে এই জিনিসটা আমি এখানে দেখতে পারতেছি যে আমি ১ম এ অর্ডারটা করছি। অর্ডারটা করার পরে ও আমি আবার হচ্ছে যে এই ২ টা আমি আবার নতুন অর্ডার করছি। তো আমি ৫ নম্বর প্রোডাক্টটা ১ম এ ২ পিস নিছিলাম। কিন্তু ৫ নম্বর প্রোডাক্টটা আমি আবারও ৩ পিস নিচ্ছি। তো এইখানে কিন্তু আমার অর্ডার আইটেমস টেবিলে আমার এইখানে কিন্তু ৩ যুক্ত হচ্ছে না। সরি ২ প্লাস ৩ দিয়ে ৫ হচ্ছে না। আমি কিন্তু এটা করতেছি না। আমার কিন্তু নতুন অর্ডার আইটেম যে সেম প্রোডাক্ট হইলেও সেটা কিন্তু আমার নতুন আইটেম নতুন রো হিসেবে এড হচ্ছে। দেখেন আমার এখানে কিন্তু সেই আইডিটা মেইনটেইন হচ্ছে। তাইলে আমার ৫ ভাইয়া নম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ভাইয়া বলেন না? আপনি তো বলছেন যে একটু পর যদি আমি আবার নতুন অর্ডার করি, তো নতুন অর্ডার করলে অর্ডার আইডি আগেরটা কেন থাকতেছে? আ একটু নতুন অর্ডারটা না মানে রানিং যে অর্ডারটা সেটা নিয়েই কাজ করতেছি।
কারণ ৫ মিনিটের মধ্যে সে ওই অর্ডারটাকে ওই অর্ডারের মধ্যে এড বা মাইনাস করতে পারবে। মানে আমি ধরে নিচ্ছি কার্টে আমি আইটেম এড করতেছি। আমি এখনো র মানে চেক আউট করিনি এরকম? রাইট, হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। তো আ এখন সে কন্টিনিউয়াসলি ওই সেশনের মধ্যে বা ওই অর্ডারের মধ্যে সে আবার নতুন এড করল। যে এই প্রোডাক্টটা আমি দিছিলাম। কার্টে না আসলে মনে করেন আমি অর্ডার করেই ফেলছি। কিছু সাইট আছে দেখবেন যে আপনার ওই অর্ডারে আপনি নতুন আইটেম যোগ করতে পারেন। মানে আপনি অর্ডার দিয়ে ফেলছেন। কিন্তু আপনার ওই অর্ডার তো আর ঐদিনই ডেলিভার হয় না। রাইট? তো ঐদিন সেম ডে তে বা সেম টাইম এ যদি ডেলিভার না হয়, আপনার অর্ডার প্রসেসিং এ না যাওয়া পর্যন্ত আপনি ওই অর্ডারেই সেম অর্ডারে আপনি প্রোডাক্ট আইটেম এড করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি পল্লব ভাই? হুম, জি ভাইয়া, বুঝতে পারছি। মনে করেন আমি রকমারিতে একটা বই অর্ডার করছি। অর্ডার করতে গিয়ে দেখছি যে অর্ডারটা আসলে প্রসেসিং এ যায় নাই বা অর্ডারটা পেন্ডিং এ আছে। উনারা প্রসেসিং এ নেয় নাই। তো পেন্ডিং এ থাকা অবস্থা পর্যন্ত আমি কি করতে পারবো? আমি নতুন আইটেম ওই সেম অর্ডারে এড করে দিতে পারবো। বোঝা গেল কথাটা? তাইলে কিন্তু আমার যদি মাল্টিপল অর্ডার হয় তখন কিন্তু আমার মাল্টিপল ডেলিভারি চার্জ আসবে। কিন্তু আমার যদি এক অর্ডারে আমি যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমার হচ্ছে যে ডেলিভারি চার্জটা লাগছে না। বোঝা গেল জিনিসটা? তো আমি যখন প্রোডাক্টের আইটেম আবার এড করতে গেলাম, আমি যে অর্ডারটা করে ফেলছি ২ টা, আমি আবার পরে ৩ টা যে করলাম, সেটা কিন্তু আমাকে নতুন আইটেম হিসেবে অর্ডার আইটেমে যুক্ত হচ্ছে। ক্লিয়ার? সেম প্রোডাক্ট। আমার কিন্তু এখানে আপডেট হয়ে ৫ টা হচ্ছে না। কারণ আমি তো আগে ওইটা এক সেপারেশন টাইমে করছি, পরের বার করছি। তো এই যে আমার ২ টা নতুন জিনিস আসলো, এই ডেটাটা আমি কিভাবে আপনাদের আইডিয়া থেকে কি বলে? আমি আপনার ৯ঃ১২ তে আমি এটারে আপডেট করছি। মনে করেন আমি আবার ৯ঃ৩০ মিনিটে আমি আবার আপডেট করব। এই আমি ডেটাটা কপি করে নিয়ে যাব। তো আমার তো ১ম এই টা আমার নেওয়া হয়ে গেছে। আমি এখন কিভাবে নিলে আমার এই ২ আর ৩ আ এই ২ টা আমি আবার এখানে আনতে পারবো। আমার ১ নম্বর এগেইন আসবে না। কিভাবে হচ্ছে ডেটাটাকে যদি আমি কপি করি বা কিভাবে এক্সট্রাক্ট করলে আমার ডেটাটা এখানে ১ নম্বর ১ নম্বর অর্ডার আইটেমস এর যে আইডিটা এইটা আবার এগেইন আসবে না। কি করলে? কিভাবে ডেটাটা নিয়ে আসলে আপনাদের মনে হয়? টাইম স্ট্যাম্প ইটস কুল কিন্তু আমার যে OLTP ডেটা আছে ডেটাবেস এখানে কি বাট আমার কোনো এগুলার টাইম স্ট্যাম্প আইডি তো আছে? আমার OLTP ডেটাবেসে কি কোনো টাইম স্ট্যাম্প আছে? যে আমি আমার ৯ঃ১২ তে যে অর্ডারটা পড়ছে, ৯ঃ১২ মিনিট ১৩ সেকেন্ডে যে অর্ডারটা পড়ছে, আ তারপরে আমি আবার হচ্ছে তারপরেরটা নিবো। টাইম স্ট্যাম্পই নাই আমাদের টেবিলে, রাইট। তাইলে আমি এটা কিভাবে নিতে পারবো? অর্ডার আইডি। অর্ডার আইডি ভাইয়া অর্ডার আইডি তো হচ্ছে ওই যে আ মা আইডি ভাইয়া, আইডি দিয়ে কি হবে? কারণ আইডি চেঞ্জ আমাদের। রাইট। বাকি সব তো মানে বলতে গেলে সেই। এক্সাক্টলি। তো এই যে আমি আইডি ধরে তাহলে আমি কি বলতেছি যে আমার এটা হইলো ওয়্যারহাউস অর্ডার আইটেমস টেবিল। ওয়্যারহাউস অর্ডার আইটেমস টেবিল আইডি এই যে ইস গ্রেটার দেন ওয়্যারহাউস আইটেমের আইডি, তাই না? যে আমি লিখলাম সিলেক্ট হচ্ছে স্টার ফর্ম অর্ডার আইটেমস হচ্ছে কি সিলেক্ট স্টার ফ্রম অর্ডার আইটেমস হোয়ার আইডি ইস গ্রেটার দেন আমার এই ওয়্যারহাউসের যে মেক্সিমাম আইডিটা সেটা, তাই না? তাইলে আমি 1 এর উপরে যেগুলো আছে সেগুলাকে কপি করে এখানে নিয়ে আসতে পারলাম। আমি কি এই পার্টটুকু বোঝাতে পারছি? তো এটার জন্য আমি একটা টাইম রাখতেছি। যেটার জন্য যে আমি কয়টার সময় আপডেট করছি এই ট্র্যাকটা রাখার জন্য আমি এই টাইমটা রাখতেছি। এটা আমার ওয়্যারহাউজিং টাইম। ঠিক আছে? তো এই যে কোনো একটা ডেটা আপডেট না হয়ে শুধু ইনসার্ট হয়, ডিলিটও হয় না, এই ধরনের ডেটাকে আমরা বলি ইমিউটেবল। ঠিক আছে? বোঝা গেল? তো এখন ঘটনা হচ্ছে যে আমার ইমিউটেবল প্লাস টাইম স্ট্যাম্প জিনিসটা কি?
এখন আমার এখানে যদি হলো ক্রিয়েটেড অ্যাড থাকতো যে আমার এই অর্ডারের এই অর্ডার আইটেমটা কখন ক্রিয়েট হইছে। তো এখানে যদি টাইম থাকতো, ডেট অ্যান্ড টাইম থাকতো, তাহলে আমরা এটাকে বলতাম ইমিউটেবল প্লাস টাইম স্ট্যাম্প। ঠিক আছে? তো ক্রিয়েটেড অ্যাড বা আপডেটেড অ্যাড এই জিনিসটা আছে। যদি এটা আপডেট হইতো তখন সেক্ষেত্রে আবার হচ্ছে যে আমার তখন তো আবার ইমিউটেবল থাকতো না। তখন হইতো মিউটেবল। তো এইটাকে আমরা ১ম এ যখন আমাদের কোনো টাইম স্ট্যাম্প থাকে না, তখন আমরা এটাকে বলি ইমিউটেবল। যখন ইমিউটেবল প্লাস টাইম স্ট্যাম্প সহ থাকে তখন এটাকে আমরা বলতেছি ইমিউটেবল অ্যান্ড টাইম স্ট্যাম্প। এরপরে আমরা যদি আ আ আমরা যখন এই যে এই ডেটাটা যখন ক্রিয়েট হচ্ছে, এই ক্রিয়েশন টাইম কে যখন আমরা লাস্ট এক্সট্রাক্ট টাইম হিসেবে বিবেচনা করি বা ডেটা এক্সট্রাক্ট করার সময় লাইক এটা মনে করেন যে মাইক্রোসেকেন্ড, মিলিসেকেন্ড পর্যন্ত রাখলাম। যে ৯টা ২০ বেজে ৩ সেকেন্ড ০০১ মিলিসেকেন্ড এইরকম একটা মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড লেভেলে পর্যন্ত রাখলাম। তো ওইটা যদি হয় তখন ওই টাইমটা ধরে যদি আমি ডেটা এক্সট্রাক্ট করি যে যে আমি লাস্ট কয়টা পর্যন্ত এক্সট্রাক্ট করছি, ওই টাইমের পরে যা অর্ডার হইছে সেটা আবার এক্সট্রাক্ট করব। এই ধরনের ডেটাকে বলে হচ্ছে আপনার টাইম স্ট্যাম্প ডেল্টা এক্সট্রাকশন। ঠিক আছে? এখানে আমরা ৩ টা কনসেপ্ট শিখলাম। একটা হচ্ছে ইমিউটেবল যেটা আসলে কোনো টাইম স্ট্যাম্প নাই। ম্যা হচ্ছে আপনার শুধুমাত্র ডেটা ইনসার্ট হয়, কোনো ডিলেট হয় না, আপডেট হয় না। এবং ইমিউটেবল এর সাথে যদি আমার টাইম স্ট্যাম্প থাকে এটাকে আমরা বলতেছি ইমিউটেবল প্লাস টাইম স্ট্যাম্প। আর যদি এই টাইম স্ট্যাম্প ধরে আমরা ডেটা এক্সট্রাক্ট করতে থাকি তখন আমরা এটাকে বলতেছি হলো টাইম স্ট্যাম্প ডেল্টা এক্সট্রাকশন। ঠিক আছে? তো আ হচ্ছে হ্যাঁ, বলেন? দুপুরে বোমা খুঁজতেছিল না। বুঝি নাই ভাইয়া। কিছু বললেন? আর একটা বস্তা রাখছিল, বস্তা। হ্যাঁ, শাহাদাত কবির ভাই একটু এ মিউট না করবেন কিনুন, আমরা প্লিজ। কিনি, আমি একটা প্যান্ট কিনি, প্যান্ট আমি কিনি। হ্যাঁ, আচ্ছা, তুমি কিনবা? ওকে। ইটস ওকে। কথা বলতেছিলাম আমরা আ মিউটেবল নিয়ে। তো আ এখন এবার যাচ্ছি আমরা মিউটেবল এ। ঠিক আছে? এখন মিউটেবল এ হচ্ছে কি হইতে পারে? রো আপডেট হইতে পারে। তো আমি যদি অর্ডার আইটেমস টাকে যদি আমি আবার কপি করে এখানে নেই। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি কালারটাকে আ হচ্ছে নো ফিল দিয়ে দিলাম। সরি, নো ফিল দিয়ে দিলাম। নো ফিল। আমি অর্ডার আইটেমসটাকে একটু ডিফারেন্ট কালার রাখতেছি যাতে আপনাদের ধরতে সুবিধা হয়, হ্যাঁ? তো এই যে যখন আমরা মনে করেন অর্ডার করতেছি, যখন আমাদের অর্ডার হচ্ছে কিন্তু আমাদের আ এখানে আপডেট হবে অর্ডার আইটেম। তখন এই ধরনের ডেটাকে আমরা মিউটেবল বলি। আসলে এই ডেটাতে এই অর্ডার আইটেমস এ কখনোই এই ধরনের মিউটেবল রাখা হয় না। আমি যদি আপনাদের আরেকটু বেটার এক্সাম্পল দিতে পারি আমার মনে হয় ভালো। আমি কাস্টমার রিলেটেড একটা ছোট্ট আ ডেটা দেখাই এখানে যে যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো মনে করেন ১ম আইডি এটা যদি আমার কাস্টমার টেবিল হয়, এটা যদি আমার কাস্টমার টেবিল হয়, কাস্টমার্স, হ্যাঁ? তো কাস্টমার টেবিল যদি আমার হয়, এখানে আমার একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু এটাতে হচ্ছে আইডি, আমার কাস্টমারের আইডি, নাম আছে, ফোন নাম্বার আছে। তো 01711, হ্যাঁ? 1711, ঠিক আছে? তো এখন আমার ফোন নাম্বার তো আপডেট হয়। কাস্টমারের ফোন নাম্বার তো আপডেট হয়, তাই না? তো এটা তো আমাকে আপডেট করতেই হবে। তো এই যে যদি আমরা আপডেট করি, তখন এটাকে বলে হচ্ছে আপনার মানে লাইক আপডেট করে আমি 08 সরি 0 তো সামনে আসবে না 1877 রাখলাম। হ্যাঁ? তো এই যে আমার আপগ্রেশনটা হইলো, আমার ডেটাটা আপডেট হইলো, এটাকে আমরা মিউটেবল বলতেছি। তো এখন আপডেটটা কখন হইছে?
এই কাস্টমারটা ক্রিয়েট কখন হইছে, আপডেট কখন হইছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার ডেটাটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা ডেটাটা যদি রাখি ক্রিয়েটেড এট, মনে করেন এই ডেটাটা ক্রিয়েট হইছে হচ্ছে ইকুয়াল নাও দিয়ে যদি আমি আগে জাস্ট বসায় নেই, তারপরে আমি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ বসাই, এবং এটা 2026 না, এটা হচ্ছে মনে করেন 1926-এ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এই যে 1926 সালে এই কাস্টমারটা ক্রিয়েট হয়েছে অ্যান্ড আপডেটেড অ্যাট নামের যদি কিছু একটা রাখি, এবং এইখানে যে আমার যে নাম্বারটা এখন আপডেট হয়েছে, এই জিনিসটা কিন্তু পাওয়া গেল। তো দেখেন আমার আসলে 1926 কথাটা আসলে ভাই খুবই 1999 হইতে পারে, 1926 আসলে এটা মানা যায় না। তো 99 সালে ক্রিয়েট হওয়া একটা কনজিউমার বা কাস্টমার্স এখন ওর ফোন নাম্বার আজকে আপডেট হয়েছে এবং সেটা একটা নতুন ডিজিটে আপডেট হয়ে গেছে। তো এই ধরনের ডেটা সেটের কিন্তু আমরা বলতে পারি যে এই যে এটা মিউটেবল, আর মিউটেবলের সাথে যখন আবার আপনি যে টাইম স্ট্যাম্প গুলো ব্যবহার করতেছেন, তখন সেটা মিউটেবল প্লাস টাইম স্ট্যাম্প হয়ে যায়। তো আপনার আরো কিছু এক্সাম্পল থাকতে পারে যে এই যে অর্ডারের যে ব্যাপারগুলা, অর্ডারের হচ্ছে আপনার লগ গুলা রাখা হয় যে পেমেন্ট হয়েছে কিনা হয় নাই, পেন্ডিং আছে কি নাই, তারপরে পেইড হয়েছে, রিফান্ডেড নেওয়া হয়েছে, এই যে স্ট্যাটাস গুলো যখন আপডেট করা হয়, তো এই জিনিসপত্রগুলো কিন্তু তখন হচ্ছে আপনার এটা কিন্তু মিউটেবল হয়ে যায়। হ্যাঁ? তো যদি আমার মিউটেবল এর সাথে যদি আমার না টাইম স্ট্যাম্প না থাকে, তখন মিউটেবল প্লাস নো টাইম স্ট্যাম্প। সিম্পল হিসাব। আবার যদি মিউটেবল এর সাথে টাইম স্ট্যাম্প থাকে, তো এটাকে আমরা বলতেছি মিউটেবল প্লাস টাইম স্ট্যাম্প। ঠিক আছে? তো এই জিনিসটা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এবার এই লাইনগুলো একটু পড়েন তো, কোথায় আপনার বুঝতে অসুবিধা হয়। আমি এখানে আমাদের যে ডেটাবেজের যে মূল যে ব্যাপারগুলো ছিল, সেই জিনিসগুলো এখানে আপডেট করছি। প্রথমটা, কোনো টাইম স্ট্যাম্প নাই, ইমিউটেবল। এখানে আমার প্রাইমারি কিটাই হলো হায়ার ওয়াটারমার্ক, অর্থাৎ প্রাইমারি কি দিয়ে আমাকে এই ডেটাটা টানতে হবে। কিছুক্ষণ আগে আপনারা যেটা বলছিলেন, মনে পড়ে? আচ্ছা, পেমেন্ট। পেমেন্টে হচ্ছে আপনার স্ট্যাটাসটা বদলায়। পেমেন্টের স্ট্যাটাসটা কেমন হইতে পারে? পেইড নাকি রিফান্ড, নাকি হচ্ছে পেন্ডিং, এই ধরনের কিছু জিনিসপত্র থাকে। বা ক্যাশ অন ডেলিভারি হইলে আ সেটা হচ্ছে আপনার পেইড হইছে কিনা ক্যাশ অন ডেলিভারিতে। এই ধরনের জিনিসপত্র থাকে। আপনার ইনগ্রেডিয়েন্টস ধরনের যে জিনিসগুলো থাকে, ইনগ্রেডিয়েন্টস এখন কারেন্ট স্টক প্রতি অর্ডারে তো বদলায়। প্রত্যেকটা অর্ডার আসলে তো আমার ইনগ্রেডিয়েন্টস এর পুরো স্টকের একটা বড় চেঞ্জ আসে, তাই না? তো এই ধরনের ডেটা হচ্ছে আমার কি করতে হয়? ফুল আ হচ্ছে স্ন্যাপশট নিতে হয় আরকি। আমরা যদি ইনগ্রেডিয়েন্টস টেবিলটা দেখি, তাইলে আমার অর্ডার আইটেমস এর ডেটা আমরা কিভাবে নিব? অর্ডার আইটেমস টাইপের যে ডেটাগুলো থাকে, যেখানে আমার এই যে অর্ডার আইটেমস টেবিল আছে, এইখানে কি আমার কোনো ইয়ে আছে? কি বলে? টাইম স্ট্যাম্প আছে? টাইম স্ট্যাম্প নাই। তো এই ধরনের টেবিল যদি আমরা সরাসরি ব্রোঞ্জ লেয়ারে টেনে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম যে আমার প্রাইমারি কি হায়ার ওয়াটার মার্ক হিসেবে ইউজ করতে হবে আরকি। যেটা ইমিউটেবল। ঠিক আছে? এরপরে যদি আমরা যে পেমেন্টে যদি যাই, পেমেন্ট টাইপের টেবিলগুলা, পেমেন্ট টেবিলগুলো যদি আমরা কপি করে নিতে চাই, পেমেন্টস টেবিলটা যদি দেখি, দেখেন এখানে কিন্তু আমার আ মানে এই যে ক্রিয়েটেড এট এই টাইমটা আছে। তো পেইড এট কয়টার সময় পে করতেছে, কয়টার সময় ক্রিয়েট হচ্ছে, তো কয়টার সময় পে হইলো। এইটা দেখে আমরা কিন্তু হচ্ছে ডেটাটা নতুন করে আমি আবার নিতে পারি। ঠিক আছে? পেইড কয়টার সময় পে হচ্ছে। তো এই ধরনের ডেটাটা কিন্তু আমাকে আবার টাইম স্ট্যাম্প ধরে নিতে হবে। শুধুমাত্র অর্ডার আইডি বা এই আইডি বিবেচনা করে কিন্তু হবে না। কারণ হচ্ছে যে আমার ১ নম্বর অর্ডার আইডির স্ট্যাটাসটা কিন্তু ডিফারেন্ট হইতে পারে। খেয়াল করছেন? যে পেন্ডিং, পেইড, ফেইলড, রিফান্ডেড, এই জিনিসটা কিন্তু এই রো তেই আপডেট হবে। আমার কিন্তু এই নতুন আইডি, এই একটা অর্ডার আইডির জন্য আমার কিন্তু মাল্টিপল আইডি ক্রিয়েট হবে না। কি কথাটা বোঝাইতে পারছি? ক্লিয়ার ভাইয়া সবার? ক্লিয়ার না হইলে কোয়েশ্চেন করেন ভাই প্লিজ।
তো এই ক্ষেত্রে কিন্তু আমার এখানে আমার এই যে ১ নম্বর অর্ডার আইডির এগেইনস্ট এ আমার যে স্ট্যাটাস আছে এটা কিন্তু আমার মাল্টিপল টাইম বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। আমার ১ম এ পেন্ডিং থাকতেছে, ফেইলড হইলো ফেইল, পেইড হইলে পেইড, পেইড করার পর আবার যদি রিফান্ড করতে হয় রিফান্ডেড। তো আমার এই ডেটাটা যেহেতু আমার নতুন করে ক্রিয়েট হচ্ছে না, তো আমি আপডেটেড স্ট্যাটাসটা রাখার জন্য আমার পেইড কয়টায় হচ্ছে বা আমার হচ্ছে আপডেটেড এট টাইম কখন হচ্ছে, সেই টাইমটা ধরে আমরা হলো নেক্সট ডেটাটা আমরা টেনে নিয়ে নিব। মানে লেটেস্ট ডেটাটা টেনে নিয়ে নিব যে আমার লাস্ট আপডেটেড ডেটা কোনটা। ঠিক আছে? তো এইটা হইতে পারে। তারপরে আমাদের আরেকটা টেবিল ছিল কি? ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টস কি বলতেছে? ফুল স্ন্যাপশট অ্যাপেন্ডেড। তো আমার কি ধরনের বেশিরভাগ ক্ষেত্রে হয় এই ডেটাটা নিয়ে আমি কথা বলতেছি। আমি যদি ইনগ্রেডিয়েন্টস টেবিলে যাই, ইনগ্রেডিয়েন্টস টেবিলে যান। ইনগ্রেডিয়েন্টস টেবিলে যাওয়ার পরে খেয়াল করে দেখেন যে আমার ম্যাঙ্গো ইউনিট পার কেজিতে কারেন্ট স্টক কতগুলা আছে, রেকর্ড লেভেল কতগুলা আছে, কস্ট পার ইউনিট কত, ইফেক্টিভ কত। তো এইখানে হচ্ছে যে আপনি প্রতিদিন বা ১ ঘন্টা পর আপনি যদি এই ডেটাটাকে এক্সট্রাক্ট করেন বা এই ডেটা আসলে ১ ঘন্টা পর এক্সট্রাক্ট করার কিছু নাই। এটা আপনার সারাদিন শেষে আপনি এই স্টক মেলানোর জন্য আপনি এই ডেটাটা নিতে পারেন স্টেজিং লেয়ারে। আর যদি আপনার স্টক নিয়ে অনেক বড় এনালাইসিস, লাইভ এনালাইসিস চলে, এটা তো আসলে ডিফারেন্ট ব্যাপার। তো বা আমি যখন এই ডেটাটা নিবো, এখানে এই টেবিলটা কিন্তু আমার তুলনামূলক ছোট। আমার যতগুলো প্রোডাক্ট থাকবে, ঠিক ততগুলাই কিন্তু আমার এখানে আ ইনগ্রেডিয়েন্টস বা থাকবে এখানে, তাই না? আপনাদের কি মনে হয়? আমার এই টেবিলটা তুলনামূলক ছোট না? অর্ডার বা হচ্ছে আপনার কি বলে? উম এই যে অর্ডার স্ট্যাটাস হিস্ট্রি, অর্ডার আইটেমস এই ধরনের মতো বড় টেবিল কি এটা হবে? এটা একটা ছোট টেবিল না? তো এই ধরনের টেবিলগুলো আমরা যে কাজটা করব যে ফুল ডেটাটা কপি করে আমরা বসায় রাখবো নিচে। কিভাবে রাখবো? তাইলে কি আমি আগের ডেটা ফালায় দিব? আমি এখন আমার হচ্ছে যে আপনার এই পুরো সেটটা আছে। এই সেটটা আমি কপি করে নিয়ে গেলাম। মনে করেন সকাল ১০ টার সময় আমি আ আ আজকে সকাল ১০ টার সময় আমি নিছি। এখন আমি আবার রাত ১০ টার সময় নিবো। তো সকাল ১০ টার সময় আমি যে নিছিলাম স্ন্যাপশটটা ওইটা কি আমি ফালায় দিব? দিয়ে কি আমি আবার এখন ১০ টার সময় নিবো? মানে নতুন করে আমি কি আবার রিপ্লেস করব? আপনাদের কি মনে হয়? কি করা উচিত? সকাল ১০ টায় যে আমি পুরো টেবিলটা রাখছিলাম, এই টেবিলটা এবং আমি আবার রাত ১০ টার সময় যে নিচ্ছি, এই টেবিলটা। তখন এর মাঝখানে অনেক চেঞ্জ হইতে পারে, চেঞ্জ নাও হইতে পারে। আপনাদের কি মনে হয়? আমার কি করা উচিত? আগেরটা ফেলে দিয়ে নতুনটা আপডেট করা উচিত? নাকি আগেরটাও রাখা উচিত? একটা টাইম স্ট্যাম্প দিয়ে যে লাস্ট কখন আর এখনকারটাও রাখা উচিত। কি করা উচিত? আর হচ্ছে কোনটা কি করা উচিত? কেউ বলতে পারবে? ভাইয়া ২ টাই রাখা উচিত। কারণ আপনি ওই যে একদিন বলছিলেন যে আমার পাস্ট ডাটা একরকম বাট এইটা ফিউচারে গিয়ে একটু চেঞ্জও হইছে। তো তখন যদি আমি এনালাইজ করি তো আমার পাস্টেও তো দেখতে হবে যে কেমন স্টক ছিল না ছিল। রাইট, রাইট। এইটা এক্সাক্টলি। থ্যাংক ইউ ভাইয়া। ও তো আমি তাহলে এখন আমরা কি করতেছি? আমরা যখন ওয়্যার হাউসে নিচ্ছি তখন কিন্তু আমরা আবার নতুন আরেকটা কলাম রাখবো যে ঠিক কয়টার সময় আমরা ওই ডেটাটাকে স্টেজিং লেয়ারে নিছি। তাই না? নাইলে তো আমি আবার ট্র্যাক করতে পারব না যে আ ওই ডেটাটা কখনকার। বোঝা গেল? তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলতেছি যে আ ফুল স্ন্যাপশট অ্যাপেন্ডেড অর্থাৎ আমি ফুল স্ন্যাপশট নিচ্ছি, রিপ্লেস করতেছি না। অ্যাপেন্ড করতেছি। রাইট? এটাকে বলতেছি ফুল স্ন্যাপশট অ্যাপেন্ডেড। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কেসই ঘটে। লাইক আমি প্রাইমারি কি ধরে ডেটা টানতে পারি, টাইম স্ট্যাম্প ডেল্টা ধরে ডেটা টানতে পারি। আবার এই ফুল স্ন্যাপশট অ্যাপেন্ডেড করা হয়। আবার অনেক সময় রিপ্লেসও করা হয় যে ডেটাগুলো আমার আসলে আ রিপ্লেসই দরকার। আমার হিস্ট্রি দরকার নাই। এখানে ফুল স্ন্যাপশট এই যে অ্যাক্টিভ অনলি রি-এক্সট্রাক্ট যেটাকে আমরা বলতেছি এই যে ডেলিভারিজ যেগুলো ডেলিভারি হয়ে গেছে সেগুলা। এটার আসলে কোনো টাইম স্টেপ নাই। লাইফ সাইকেল জাস্ট আমার রাখা কোনগুলা ডেলিভারি হয়ে গেছে। এই যে স্ন্যাপশট পুরো স্ন্যাপশটটা বা অ্যাক্টিভ অনলি রি-এক্সট্রাক্টেড যেটা আমার অ্যাক্টিভ আছে বর্তমানে জাস্ট সেই ডেটাটাই কপি করে আমি রাখতেছি। বাড়তি কোনো ডেটা রাখতেছি না।
তো আমার এই ধরনের কয়েকটা কেস হইতে পারে। এক হচ্ছে যে আমার ইমিউটেবল হইতে পারে যেখানে আমার কোনো টাইম স্ট্যাম্প নাই। সেখানে আমার প্রাইমারি কি ধরে ডেটা টেনে নেওয়া লাগতে পারে। আমার টাইম স্ট্যাম্প আছে, স্ট্যাটাস বদলাচ্ছে, আমার ডেটাটা হচ্ছে মিউটেবল, আপডেট হয়। সেসব ক্ষেত্রে আমার টাইম স্ট্যাম্প ডেটা ইউজ করা লাগতে পারে। আবার হচ্ছে যে আপনার এমনও হইতে পারে যে আপনার ফুল স্ন্যাপশটটা অ্যাপেন্ড করা লাগতে পারে। আবার এমনও হইতে পারে ফুল স্ন্যাপশটটা হচ্ছে আপনার রিপ্লেস করা লাগতে পারে। তো এইটা কখন কোনটা করবেন, কোন টেবিলের ডেটা কিভাবে রাখলে আপনার জীবন সহজ হবে, ভাই এটা আপনাকেই বুঝতে হবে। এটা আমি এটা আপনাকে শেখায় দিতে পারবো না আসলে। যে ভাই এইরকম টেবিল হইলেই আপনি এটা করবেন, এইরকম না হইলে আপনি করবেন না। এটা আসলে ভাই থাম্ব রুল নাই। এটা হচ্ছে আপনার বিজনেসের জন্য আপনার যা দরকার ঠিক আপনি ওই কাজটাই করবেন। তো আ ব্রোঞ্জ লেয়ার নিয়ে কারো কোনো আ এ এ এবার দেখেন এই এক্সাম্পলটা একটু দেখেন, দেখলে বুঝে যাবেন যে আসলে কি করতেছি আমরা। এই যে দেখেন ব্রোঞ্জ লোডেড এট এই কথাটা ভাই অনেক গুরুত্বপূর্ণ। আর ব্রোঞ্জ লোড আইডি আমি কিন্তু আবার আমার ডেটা ওয়্যার হাউসেও এই আইডিটা রাখতেছি, হ্যাঁ? দেখেন এই ওয়্যার হাউসে কিন্তু যেটা কিন্তু আমার মেইনলি হচ্ছে আমার মূল টেবিলে কিন্তু মূল কাস্টমার টেবিলে কিন্তু হয়তো এরকম ছিলই না। জাস্ট আপডেটেড এড পর্যন্ত ছিল। কিন্তু আমি কিন্তু এখানে ব্রোঞ্জ লোড আইডি, ব্রোঞ্জ লোডেড এড কখন লোড করতেছি ব্রোঞ্জে সেই টাইমটা কিন্তু আমি লিখে দিচ্ছি। তো এইটা ছিল আমার এইটাই হইল টেমপ্লেট। আমার কখন কোনটা লাগবে, কিভাবে লাগবে। তো ৩ টা লোড প্যাটার্ন কিছুক্ষণ আগেই বুঝিয়ে ফেললাম। সাথে আরেকটা ছিল যেটা হলো ডিরেক্টলি রিপ্লেস করে দেওয়া হয়। তবে এইটাই হচ্ছে আমার আ আ যেটা টাইম স্ট্যাম্প ডেল্টা, পিকে ডেল্টা আর হচ্ছে ফুল স্ন্যাপশট অ্যাপেন্ড। এই জিনিসটাই হলো আমার বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আ এই জিনিসটা মাথায় রাখলেই চলবে। হ্যাঁ? তো আমার আসলে আমি একটা ইয়া করছি। তো কি বলে? একটা ফাইল বানানো আছে আমার। এই যে এক কমান্ডে ৩৮ টা টেবিল লোড হয়ে যাবে আপনার। সেটার জন্য আমার একটা ফুল আ একটা ইয়ে বানানো আছে। SQL স্ক্রিপ্ট বানানো আছে। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? এটা আপনাদেরকে আমি দিয়ে দিব। তো স্ক্রিপ্টে আসলে কি আছে এটা যদি আপনারা না বুঝেন আপনাদের কাজ হচ্ছে স্ক্রিপ্টটা সুন্দর করে ChatGPT কে দেওয়া এবং তার থেকে বুঝে নেওয়া যে ভাই এখানে কি আছে আমাকে ধরে, ধরে বুঝায় দাও, স্টেপ বাই স্টেপ বুঝায় দাও। একটা, একটা করে বুঝায় দাও। দেখবেন আপনাকে সুন্দর করে বুঝায় দিবে। ভাই এই যুগে একটু স্মার্ট হইতে হবে। হ্যাঁ? তো এখানে আসলে আমি জাস্ট একটু ছোট্ট করে বোঝায় দিচ্ছি যে আমার ETL কন্ট্রোল করার জন্য আমি কোন টেবিলে ডেটা এক্সট্রাক্ট হচ্ছে, কখন হচ্ছে এটার আমি একটা লগ রাখবো। এটার জন্য আমি টেবিল নেম রাখতেছি লাস্ট এক্সট্রাক্টেড আইডি। কখন আমি লাস্ট এক্সট্রাক্ট করলাম এইটার আমি একটা ডেটা রাখবো আরকি জমা। ক্রিয়েট টেবিল নট এক্সিস্ট ETL রান লগ আমি যখন রান করতেছি তখন আমার প্রত্যেকবার আমার লগ রান করার সময় আমার যাতে ডেটাটা বসে থাকে, আমার লগে থাকে যে আসলে আমার ইটিএলটা চলতেছে কিনা প্রপারলি ওই জিনিসটা যাতে আমি দেখতে পারি। এটার জন্য আমার একটা প্ল্যান থাকে। দেন আমার যদি এই যে প্রত্যেকটা ডোমেইন ধরে, ধরে ভাই বিশ্বাস করেন আপনাদের জন্য রেডি করে দেওয়া আছে। আপনি জাস্ট টেবিলগুলো পড়বেন, দেখবেন বুঝবেন। এই যে দেখেন ব্রোঞ্জ লোড আইডি, ব্রোঞ্জ লোডেড এট কখন মানে আমি কিন্তু দেখেন আমার টেবিলের ডেটা কিন্তু মূলত এই কয়টা। কিন্তু আমি কিন্তু আবার এখানে আমার এক্সট্রা কিছু কলাম আমি আবার এড করে রাখতেছি। কথা কি ক্লিয়ার ভাইয়া? নাকি ভেজাল আছে? তো আমার যদি ইনগ্রেডিয়েন্টস যে টেবিলটা ছিল দেখেন, ইনগ্রেডিয়েন্টস টেবিলটাতে দেখেন আইডি, ইউনিট, কারেন্ট স্টক সবই রাখতেছি। ক্রিয়েটেড এড পর্যন্ত রাখতেছি। দেন এখানে কিন্তু আমি আবার এই যে এটা পর্যন্ত হচ্ছে যে এই যে লোড টাইম, লোডেড আইডি সবগুলোতেই মানে আমি একে একটা প্যাটার্নে সব ডেটা লোড করে ফেলতেছি। কথা কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পার্ট নিয়ে? তারপরে ভাই হ্যাঁ, একটা সম্পূরক কোয়েশ্চন ছিল। হ্যাঁ বলো না ভাইয়া। যেমন এই যে স্ক্রিপ্ট লিখা বা এই যে পুরো কোড এইটা কি মানে ডাটা অ্যানালিস্টের লিখা লাগে না এটা ডাটা ইঞ্জিনিয়ারদের দায়রাতে পড়ে? আহ আসলে ভাইয়া মা মানে অ্যানালিস্ট লেখা লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে লিখতে হয় না এটা। কারণ আমরা ওয়্যার হাউজিং তো বেশিরভাগ ক্ষেত্রে ডেটা অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার বা ডেটা ইঞ্জিনিয়ার করে থাকে। হ্যাঁ? তো হুম, বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি এমন কোনো কোম্পানিতে পড়ে যান, যেখানে আসলে ডেডিকেটেড অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার, নাই। ডেডিকেটেড ডেটা ইঞ্জিনিয়ার নাই, ওইটাই। ডেটাবেজ আছে, যেখানে ডেটা আছে, আপনার জীবনকে একটু সহজ করতে হবে। এই জিনিসের জন্য তো ভাইয়া মানে আমরা তো হাইব্রিড জানতে হয়ে হবে। যাই। আমরা ফুল হ্যাঁ, স্ট্যাক
ফুল স্ট্যাক ডেটা অ্যানালিস্ট হইতে হয় ভাইয়া। কি বুঝতে পারছি বুঝাইতে ভাইয়া। পারছি? হ্যাঁ, তো মানে বিশ্বাস করেন আর নাই করেন, এই যুগে আসলে SQL আর ওই কয়েকটা ডেটা ভিজুয়ালাইজেশন টুল শিখে ভাইয়া জব হয় না। এটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না ভাই। বাস্তবতা অনেক চেঞ্জ হয়ে গেছে। ওকে, আ আমি দেখেন বারবার কথা বলতেছিলাম। ভাইয়া এই যে ডিক্লারেশন করতেছি, আ আ হচ্ছে এই যে প্রসিডিউর বানাচ্ছি। এই যে প্রসিডিউর কি জিনিস, ফাংশন কি জিনিস, এই জিনিসগুলো আমি যে আমার ওই যে আ কি দিছিলাম যেন? আপনাদের ওই যে ডেটাবেজ এর জন্য একটা পুরো ডকুমেন্ট দিছিলাম না? লার্নিং প্ল্যান মনে আছে? তো ওই লার্নিং প্ল্যানে ভাইয়া এগুলা সব আছে এসকিউএল এর। ইটস টোটালি এসকিউএল। আপনাকে এসকিউএল টা ভালোমতো জানলেই দেখবেন যে আপনার জীবন সহজ হয়ে গেছে। এখন আ আ প্রবলেম হচ্ছে যে ভাইয়া আমরা তো এগুলা খুঁজে, খুঁজে দেখতেছি কোথায় শিখবো, কিভাবে শিখবো। আমি আমার যে এনালাইসিস এর জন্য যে বইটা আনবো, সেই বইতে আপনাদের জন্য আপনারা কোথা থেকে শিখবেন স্টেপ বাই স্টেপ ধরে, ধরে রিসোর্স এর লিংক দিয়ে আপনাদেরকে আমি দিয়ে দিব। যাতে ভাই আপনাদের আর মানে হাতাহাতি না করতে হয় বিভিন্ন জায়গায়, কারো কাছে না যেতে হয়। পুরো বই কবে নাগাদ ওইটা আসবে? সামনে বইমেলা ইনশাআল্লাহ ভাইয়া। খসড়া আচ্ছা। রেডি হয়ে গেছে অলমোস্ট। আ এখন ভাইয়া ওই যে আমি আপনাদেরকে বলছিলাম মেবি গ্রুপে যে ভাইয়া আমি একটু দৌড়ের মধ্যে আছি। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। আ এটা আপনাদের জন্যই হবে। সো আমার মনে হইছে যে এখন ভিডিও নিয়ে কাজ করার চাইতে, ক্লাস নেওয়ার চাইতে আমার একটা লাইফ টাইম একটা ডকুমেন্টেশন বানায় দেওয়া উচিত। এবং আমি যেটা প্ল্যান করছি ভাইয়া আপনাদের জন্যই যে এটা যাতে কোনদিন ইয়া না হয়ে যায়। আপনার মিউটেবল না হয়। মানে এমন একটা জিনিস হবে যেটা আ আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। সবসময়। মানে ওইখানে আসলে আপডেট যা আসবে আপনি শুধু ঐটার ছাঁচে ফেলে নিবেন। দ্যাটস ইট। আর কিছুই না। মানে একটা ফ্রেমওয়ার্ক বানায় দিব আপনাদেরকে এবার আমি। ইনশাআল্লাহ। সবকিছু যদি ঠিকঠাক থাকে। তো এখানে আমার একটা প্রসিডিউর বানায় নিতে হয়। তো এই ডেটাটা আসলে কল করার জন্য এই ডেটাটা কিভাবে ইনসার্ট হবে দেখেন আমার যদি আমি এখানে যে আপনাদেরকে বারবার বলতেছিলাম যে আম ইনগ্রেডিয়েন্টস টা দেখেন ইনগ্রেডিয়েন্টস এর জন্য কিন্তু আমার এই যে এই যে ব্রোঞ্জ ইনগ্রেডিয়েন্টস এ আমার ডেটাটা লোড হচ্ছে। তো এই লোড হওয়ার জন্য কিন্তু আমার যে এই যে is active created at load id আ এইখানে আমার যে OLTP যে টেবিল আছে সেখান থেকে ingredients টেবিলটা লোড হবে। এখানে যা আছে তাই লোড হবে। এখানে দেখেন সিলেক্ট আইডি, নেম। এখান থেকে যা আছে তাই। জাস্ট এক্সট্রা কিছু কলাম আমি আমার লোড আইডি হিসেবে আমি ঢোকাচ্ছি। আর এইখানে দেখেন ব্রোঞ্জ প্রোডাক্ট ইমেজে এখানে কিন্তু দেখেন আবার এই যে where আইডি এইটা যেহেতু আমার অ্যাপেন্ডেড জিনিস জাস্ট অ্যাপেন্ড হয়, তাই না? তো এটার কিন্তু আমার নতুন কোনো ইয়া নাই। কোনো হচ্ছে ফিল্টারিং নাই। আবার এখানে কিন্তু দেখেন ফিল্টারিং আছে। যে আমার এক্সট্রাক্টেড আইডি এই যে ETL কন্ট্রোলের টেবিল প্রোডাক্টের যে ইমেজ থেকে আমার এই যে লাস্ট আইডিটা নিয়ে আইডি তার চাইতে বেশি হবে বা লাস্ট এক্সট্রাক্টেড টাইম এর চাইতে বেশি হবে। এই ধরনের কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু দেখেন আবার এখানে দেখেন আবার হচ্ছে যে আপডেট করে নেওয়া প্রোডাক্টস টেবিলে দেখেন প্রত্যেকটার আলাদা, আলাদা কিন্তু কিভাবে হয়, কোন টেবিল কেন হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা বসানো আছে। তো আপনাদের কাজ হচ্ছে পুরো ডেটাবেজের ডকুমেন্টেশনটা এআই কে দিবেন। পুরো ডেটাবেজের আপনারা যদি এটা না বুঝেন এআই কে কিভাবে খাওয়াইতে হয় একটা ফোল্ডারের মধ্যে এন্টি গ্র্যাভিটি খুবই ভালো অপশন হইতে পারে। এন্টি গ্র্যাভিটির একটা প্রজেক্ট দিয়ে আপনি ফোল্ডারের মধ্যে ফ্রি অনেক কাজ করায় নিতে পারবেন। তারপরে আপনি বলবেন যে আমি ব্রোঞ্জ লেয়ার ক্রিয়েট করব। ব্রোঞ্জ লেয়ারের জন্য আমার হচ্ছে এটা একটা কমপ্লিট এসকিউএল দেওয়া আছে। তো আমি কোন টেবিলে কোন কলামে কি ধরনের কোন টেবিলে কি ধরনের ব্যাপারগুলা ইউজ করতেছি। অর্থাৎ হচ্ছে আমার টাইম স্ট্যাম্প ডেল্টা কোনটা, পিকে ডেল্টা কোনটা, ফুল স্ন্যাপশট অ্যাপেন্ড কোনটা, কেন হচ্ছে? এই জিনিসগুলো ধরে, ধরে জিজ্ঞাসা করেন। ভাই বিশ্বাস করেন আপনাকে একদম ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিবে। আপনি যদি মনে করেন ভাই সব শেখায় দিবে, ভাই এটা ভুল। কোন ভাই কোনদিন কোন ভাই আপনাকে শেখাবে না এগুলা। নিজে ঘাটেন। ভাইয়া ওই ডাটা উইথ পাড়া ওই চ্যানেলটা কি দেখছিলেন?
ডেটা উইথ বারার আমার ট্যাবলি এর কয়েকটা ভিডিও দেখা হয়েছিল এর আগে। উনি অনেক ভালো মার্সিডিজ বেনজ এ উনি কাজ করেন। হ্যাঁ, হ্যাঁ। তো উনার ভাইয়া একটা প্রজেক্ট এরকম দেখছিলাম ফুল মেটালিয়ন আর্কিটেকচার উনি বিল্ড করেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ৩ টাই লেয়ার। হুম, তো হুম। এখন দেখতে পারেন। আমি ওই সময় হ্যাঁ, ওইটাই। আমি ওই সময় তো এই যে এখন তো বুঝতেছি যে আসলে সবকিছুই লাগবে বাংলাদেশের পার্সপেক্টিভ এ একটু হইলেও জানা লাগবে। তো ওকে। আমি তখন দেখিনি। এখন ওইটাই যে করব কিনা এইটা প্রজেক্টটা কি করে ফেলবো? তাইলে মেবি করে আরেকটু করে হ্যান্ড অন ফেলেন, আইডিয়া করে ফেলেন, করে ফেলেন। কিন্তু আমি বলব যে ভাইয়া আপনি যেহেতু এই যে ১ম থেকে এই প্রজেক্টের রিকোয়ারমেন্ট একটা নতুন প্রজেক্টের ফুল হ্যাঁ, রিকোয়ারমেন্ট থেকে শুরু হ্যাঁ, করে ডেটাবেস বানানো থেকে শুরু করে আমরা ডেটা লোড করা থেকে শুরু করে এই লেভেলে আসছি না? আপনি হ্যাঁ। এটাকেই একটা প্র্যাকটিস করেন। তারপরে আপনি ওইটা করেন, কোনো এক্সাক্টলি। সমস্যা নাই। আচ্ছা আর ঠিক আছে। এইটাকে আপনি যেভাবে বললাম এআই রে দিয়ে ভেঙে কেন পিকে ডেল্টা হচ্ছে, কেন টাইম স্ট্যাম্প ডেল্টা হচ্ছে, কেন অ্যাপেন্ড স্ন্যাপশট হচ্ছে, প্রত্যেকটা টেবিল এভাবে ধরেন, ভাই দেখবেন যে খুব মজা পাবেন আপনি শিখে। ওকে ভাইয়া। তো এইটা গেল হচ্ছে আমার ১ম। তো এই এসকিউএলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। এই এসকিউএলটা জাস্ট এই এসকিউএলটা এমনভাবে বানানো, আমি এমনভাবে এই জিনিসটাকে আপনাদের জন্য বানায় দিছি যে এই এসকিউএলটা জাস্ট রান করলেই আমার হচ্ছে ফুল লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। কি বলে আ হচ্ছে ব্রোঞ্জ লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, ডেটা ইনসার্ট হয়ে যাবে। অ্যান্ড সিরিয়াসলি। এবং শুধু এটাই হবেই না, আমার যখনই আমি এমনভাবে এটা বানানো যে যখন আমি কিছু আ আ ইস্যুস আসতে পারে। বাট সেটা এই যে প্রসিডিউরটা কল করার সাথে আমার যে টেবিল যেভাবে ডেভেলপ করা, যেটা টাইম স্ট্যাম্প ডেল্টা দিয়ে করা, যেটা পিকে ডেল্টা দিয়ে করা, যেটা অ্যাপেন্ড অনলি দিয়ে করা, এটা কিন্তু সব কাজ করবে ওইভাবে। জাস্ট আমি এই প্রসিডিউরটা যদি কল করি। এমনভাবে বানানো আছে। কিছু এরর খাবে কারণ হচ্ছে যে আপনার এই যে আমার ইয়েগুলা পাওয়াই দিতে হবে ঠিকঠাক মতো। কি বলে স্কিমায় নেম গুলা, ডেটাবেজের কানেকশন গুলা ঠিকঠাক মতন পাওয়াই দিলে এটা ঠিক ওইভাবে কাজ করতে থাকবে। কোন প্যারা ছাড়া। তো এইটা রান করার জন্য আমি এর আগের দিন কিছু কোডও দেখাইছিলাম। দেখি ভাইয়া আমার কোডটা আছে কিনা? কিভাবে রান করতে হয়? উম আচ্ছা কমান্ডটা আছে ভাইয়া। আচ্ছা, কমান্ডটা বসানো আছে। ওকে। এই যে দেখেন, এই যে এটা একটা কমান্ড ছিল। এই যে এটা একটা কমান্ড ছিল। এই যে PLSQL, PSQL। এখন PSQL এর জন্য আমি আমার যে ডেটাবেজের এটা ব্যবহার করতেছিলাম। সরি আমার পিসির যে PSQL যেটা ছিল সেটা ব্যবহার করতেছিলাম। এন্ড এটা রান করার জন্য এই যে লোকাল হোস্ট আমার যে ডেটাবেজের হোস্ট নেম সেটা দিচ্ছিলাম, ইউজার দিচ্ছিলাম, ডেটাবেজ নেম দিচ্ছিলাম। দেন পরবর্তীতে পাসওয়ার্ড চাচ্ছিল। দেন এই যে আমার যে টেবিলের ডেটাগুলা এটা রান করে SQL রান করছিলাম এইভাবে। হ্যাঁ? এটা এইভাবেই কমান্ড দিয়ে ভাইয়া এটা রান করা হয়। তো লাস্ট দিনে আমরা যখন ডেটা লোড করি ওইখানে আপনি পাবেন কমান্ড গুলা। তো এটা গেল। এরপরে আমরা আ কাছাকাছি চলে আসছি। এরপরে দেখেন এখানে যে এটাই বলছে যে প্রসিডিউরটা যদি আপনি বানায় নেন, তাইলে জাস্ট একবার চালাইলেই আপনার এটা নিয়ে আর প্যারা খাওয়া লাগবে না। তো ব্রোঞ্জ লেয়ার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? মনের মধ্যে কোনো আ আ দুঃখ আছে? বা বুঝতেছেন না এমন কোনো কিছু আছে? আচ্ছা আমি যদি ডেটা উইথ আপনি ঠিক ভালো কথা বলছেন। এটা হ্যাঁ, হ্যাঁ, এটা ভাইয়া আপনার জন্য ভালো হইতে পারে। হুম, Hey friends, so today we are ফুল diving into প্রজেক্ট something very হ্যাঁ, exciting, building আপনাদের যে data. প্রজেক্টটা দেখাচ্ছি ওই প্রজেক্টের সাথে আবার আপনারা যদি চান এই যে ৪ ঘন্টার একটা টিউটোরিয়াল আছে। এটা ভালো। আ উনি অনেক ভালো এক্সপার্ট একজন মানুষ। আমার চাইতেও এক্সপার্ট বলতে পারেন। তো দেখতে পারেন, প্যারা নাই। ভাই শিখেন, যেখান থেকেই হোক শিখেন। ব্যাপারটা হচ্ছে শিখতে হবে। ঠিক আছে? দেখেন এটা সমস্যা নেই। আমি এর আগে মনে হয় দেখছিলাম উনার যখন মানে কিন্তু ভাইয়া ওই যে যে জিনিস আমি পারতেছি ওই জিনিস আসলে দেখা হয় না বুঝছেন? অনেক সময় নষ্ট হয় তো। এবার আমরা কি সিলভার লেয়ার এর দিকে যাব? ওকে, টাইম আছে তো। ওকে।
আমাদের ভাই আমার আবার একটা মিটিং আছে। আমি খুব বেশি ও সময় আসলে দিতেও পারব না। ওকে। আমরা একটু মানে একটু টাচ দিয়ে যাই। আশা করি ভালো একটা কথা বলছেন ভাই পল্লব ভাই। ধন্যবাদ। আপনার ওই ভিডিওটা দেখলেও হয়ে যাবে আসলে। আম প্যারা নাই। তারপরেও ইংলিশ দেখতে অনেকের বুঝতে একটু অসুবিধা হইতেই পারে। আমি ক্লিয়ার করেই দিচ্ছি। সিলভার লেয়ার। সিলভার লেয়ারের কাজ হচ্ছে যে আপনি আপনার আপনি পানি আনতে গেছেন টিউবওয়েল থেকে। সেখান থেকে আপনি বোতল ভরে বা জগ ভরে বা কলস ভরে আপনি যে পানিটা নিয়ে চলে আসছেন বাসায়। বা আপনার যে ওয়্যার হাউস আছে সেখানে আপনি কপি করে নিয়ে চলে আসছেন। আসার পর আপনি যে করলেন না যে পানিতে কোনো ময়লা আছে কিনা, দূষিত আছে কিনা, আ কোনো জীবাণু আছে কিনা সেগুলো আপনি বিভিন্ন ফিল্টারাইজ করে এগুলাকে ক্লিন করতেছেন। যেটা যাতে পানযোগ্য হয়, যেটা খাবার যোগ্য হয়। হ্যাঁ? তো এবং যা পদক্ষেপগুলো নেওয়া দরকার আপনি সেগুলা করতেছেন যাতে ডেটাটা ক্লিন হয়। বড় কথা হচ্ছে ক্লিন হয়। উপযোগী হয়। কারণ আমি একটা ডেটা নিয়ে আসছি। সেখানে অনেক নাল থাকতে পারে। অনেক কলাম আছে যেগুলো আসলে আমার দরকারই নাই। হইতেই পারে। আমার এনালাইসিস এর জন্য দরকার নাই ওই কলামটা। এমন অনেক কিছুই হতে পারে। তারপরে অনেক ডুপ্লিকেট কি আসতে পারে। যে ন্যাচারাল কি একই ন্যাচারাল কি একাধিকবার আসতে পারে। তো এই ধরনের যে জিনিসপত্রগুলো আছে, তারপরে ফরম্যাটিং কনসিস্টেন্সি, এই যে কেসিং, স্পেসিং, ফোন নাম্বারের ফরম্যাট এলোমেলো লাইক কারো ফোন নাম্বার 0+88 এভাবে পড়ছে, কারো ফোন নাম্বার শুধু 0 দিয়ে শুরু হইছে। এমন হইতে পারে, বিভিন্ন রকমের অপশন হইতে পারে ভাইয়া। তো এই ধরনের তারপরে ওই যে ইনভ্যালিড ভ্যালুর রেঞ্জ যেটা যে নেগেটিভ প্রাইসিং তারপরে টোটাল আপনার জিরো টোটাল এই ধরনের যে ডেটা যদি আসে, তো এই ধরনের ডেটা প্রোফাইলিং চেক যেটাকে বলে। এই ডেটা প্রোফাইলিং চেক নিয়ে আমি একটা পরিপূর্ণ চ্যাপ্টার লিখছি। আ যেটা আসলে রিয়াল লাইফ এ কি সমস্যা করে, বিজনেস এ কি সমস্যা করে এটা নিয়ে। তো আম এ এগুলা পাওয়া যাবে। কোনো প্যারা নাই। আমি আপনাদেরকেও আপনারা যারা গ্রুপে আছেন নিয়মিত এই যে জয়েন করতেছেন তাদের জন্য সুখবর আছে যে তারা আ মানে ওই বই থেকে যতটুকু বেনিফিট পাওয়া দরকার তারা সর্বোচ্চ বেনিফিটটা পাবেন। মানে আমি আপনাদেরকে সেটা পাওয়ার জন্য হেল্প করব। তো আ এই যে ডেটা প্রোফাইলিং টাকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমার যে নেক্সট স্টেপ অর্থাৎ স্টেজিং স্টেপ থেকে ব্রোঞ্জ লেয়ার থেকে আমি আরেকটা স্টেপ ক্রিয়েট করতেছি। এটা হলো আ এটা হচ্ছে আপনার ব্রোঞ্জ লেয়ারের আবার আরেকটা ডুপ্লিকেট ভার্সন। ব্রোঞ্জ লেয়ার হচ্ছে OLTP র একটা ডুপ্লিকেট ভার্সন। হচ্ছে আ আ সিলভার লেয়ার হচ্ছে ব্রোঞ্জ লেয়ারের ডুপ্লিকেট ভার্সন। এখন প্রশ্ন আসতে পারে যে, "ভাই আমার যেকোনো একটা ডেটা ওয়্যারহাউস ক্রিয়েট করতে গেলে আমাকে কি ব্রোঞ্জ লেয়ার ক্রিয়েট করতেই হবে?" আমি বলি নাই, "না ভাইয়া লাগবে না।" আপনি ডিরেক্টলি সিলভার লেয়ার দেন সেখান থেকে আপনি গোল্ড লেয়ার বা লাস্ট যে স্টেপটা সেখানে চলে যেতে পারেন। কারণ আপনার ডেটাবেজের উপরে ডিপেন্ড করতেছে। আপনার ডেটাবেজের লোড কেমন, আপনার ডেটাবেজের নাল ক্লিয়ার করতে গেলে, প্রসেস করতে গেলে, আপনার অপারেশনাল ডেটাবেজ, OLTP ডেটাবেজ হ্যাম্পার হবে কিনা, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো কিংবা আপনি স্টেজ লেয়ার বানাইলেন অর্থাৎ ব্রোঞ্জ লেয়ার বানায় ব্রোঞ্জ লেয়ার থেকে কি সরাসরি আমরা গোল্ড লেয়ারে যেতে পারবো? হ্যাঁ, পারতেই পারেন। আপনি যদি আপনার প্রসেসিং গুলাকে ওইভাবে করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? বুঝাইতে পারছি? মানে আপনাকে জোর করে এই টেমপ্লেট ফলো করতে হবে, ৩ টাই করতে হবে। ভাইয়া এটা না মানে সবসময় অ্যাপ্লিকেবল না। কারণ আপনার হয়তো ডেটার সাইজই কম। সেখানে আসলে আপনার এত কিছু করার তো দরকার নাই। আছে? বলেন? মানে মশা মারতে কামান দাগানোর দরকার আছে? তো এইটা হচ্ছে আপনার একটা আ হলো ক্লিন একটা ভার্সন। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে আপনার ৩ টা জটিলতার স্তর আছে। একটা হচ্ছে আপনার লাইট যে স্তরটা হালকা, একটা হচ্ছে মাঝারি মিড লেভেল স্তর, আর একটা হচ্ছে আপনার আম মানে হেভি ওয়েট আরকি যেটাকে বলতেছি আমরা। তো ক্যাটেগরিজ যেটার ফরেন কি নাই, যেটার কোনো ঝাই-ঝামেলা নাই, আম অ কোনো নাল থাকার কথা না ক্যাটেগরিজ এর মধ্যে। জাস্ট নিয়ে নিলাম। আ আপনার প্রোডাক্টস টেবিল আ আ ফরেন কি রিজলভ করা, ক্যাটেগরি নেম-টেম গুলা ঠিক করা, এই জিনিসগুলো লাগতে পারে প্রোডাক্টস টেবিলে। তো এগুলার ক্ষেত্রে আপনার হচ্ছে যে একটু বেশি হেভি জিনিসপত্র করা লাগতে পারে। আবার যদি অর্ডারস এ যদি ডিরেক্ট এ যাই, এখানে কিন্তু আমার অনেক কিছু আছে অর্ডারস এর সাথে কাস্টমার আছে, অর্ডারস এর সাথে প্রোডাক্ট আছে। এখন প্রোডাক্টের আবার বিভিন্ন কানেকশন আছে। কি ক্যাটেগরির প্রোডাক্ট, কোন ব্রাঞ্চে সেল হচ্ছে, কোন ব্রাঞ্চ থেকে অর্ডার হচ্ছে, কে ডেলিভারি ম্যান, কোন ডেলিভারি ম্যান নিয়ে গেছে। এই যে অর্ডারের কিন্তু বিশাল একটা ব্যাপার আছে। একাধিক ফরেন কি আছে। তাই না?
তো এইটার আবার কিন্তু প্রসেসিংটা একটু ডিফারেন্ট হবে। তো এইখানে আপনার ৪ ধরনের লোডিং স্ক্রিপ্ট চলে। একটা হচ্ছে ক্লিনিং, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আ মানে আপনার ওই টেবিলটাকে বা যে ডেটাটা নিচ্ছেন, ওই ডেটাটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে আপনার এনরিচমেন্ট করা, দেন ফাইনাল লোড করে ফেলা। অর্থাৎ এনরিচমেন্ট এ কি থাকে? এই যে ফরেন কি রিজলভ করা থাকে, কম্বাইন্ড, ডিরাইভ, ডিউরেশন। প্রশ্ন করতে পারেন যে, "ভাই ফরেন কি রিজলভ জিনিসটা কি? কম্বাইন্ড কি?" একটু ভাই এগুলা নিয়ে ডিটেইলস কথা বলতে গেলে সময় লেগে যাবে। তো আমার একটা মিটিং আছে। তো একটু ঘাটাঘাটি করেন। এই আ টার্মস গুলো জানেন, সার্চ করেন। ভাই বিশ্বাস করেন আমার চাইতে তারা ভালো অ্যান্সার দিতে পারে এখন। বাট এটা আপনাকে জানতে হবে। আপনি এআই কে ছেড়ে দিবেন। ভাই তুমি তোমার মতো বানায় দাও আমারে। সে আপনাকে একটা লামসাম একটা জিনিস বানায়া সে বলবে যে, "ভাইয়া তোমার এটা অনেক পারফেক্টলি কাজ করবে।" তারপরে দেখবেন কাজ করতে যেয়ে উড়ে গেছে। আপনার এনালাইসিস উড়ে গেছে। তারপরে আপনি ধরা। ঠিক আছে? তো এইজন্য আপনাকে এই যে ক্লিনিং প্রসেস, প্রপার ক্লিনিং প্রসেস চলছে কিনা, প্রপার ক্লিনিং প্রসেসে আপনি কি ধরনের স্টেপ ফলো করতেছেন, এইটা আপনি এআই কে সেটাকে আপনি ডিফাইন করে দিতে পারেন। তখন এআই ক্লিনিং করার সময় ওই প্রসেসগুলো ফলো করবে। স্ট্যান্ডার্ডাইজেশন করার সময় আপনার কি প্রসেস আপনি ফলো করবেন, এগুলা আপনি এআই কে বলে দিলেন। এআই থেকেই নিলেন যে স্ট্যান্ডার্ডাইজেশন এর প্রসেসগুলা কি তুমি আমাকে দাও। তারপরে বললেন যে এইবার এইগুলো এপ্লাই করো। তো আপনাকে তাকে জানতে হবে যে ভাই কি করতে হয়। নাইলে তো দেখবেন যে আপনার একটা চুনা লাগায় দিয়ে মানে চোখে গামছা বাইন্ধে আপনারে চুনা লাগায় দিয়ে চলে গেছে। সহজ কথা। এআই এই কাজটাই করে ভাই এখন। এআই যত শর্টকাটে আপনাকে ফাঁকিবাজি দিয়ে সে করে দিয়ে চলে যেতে পারে। আর নাইলে আপনার টোকেন এমন খাওয়া খাবে যে আপনার মনে করেন কয়েক সেকেন্ডের মধ্যে গন। এনরিচমেন্ট এর যে ব্যাপারটা, এনরিচমেন্ট এর জন্য আপনাকে কি পদক্ষেপ নিতে হবে? আপনি এই স্টেপ গুলো ফলো করেন। যে ভাই তুই এই স্টেপ গুলো ফলো কর। স্টেপ গুলো ফলো করলে দেখবেন যে আমার কাজ হয়ে গেছে দেন ফাইনাল আপলোড। এখন এইটার জন্য আমি পুরো একটা স্ক্রিপ্ট রেডি করে দিছি। যেটা আপনাদের জন্য লাইফ সেভার হবে আমি বলতে পারি। তো আ চলেন সেই স্ক্রিপ্টটা একটু দেখে আসি। তো সিলভার লেয়ারের আসলে কাজকর্ম কম বলা যায়। যদি আপনার ডেটার পরিস্থিতি খুবই বাজে ভয়ানক না থাকে, হ্যাঁ? তো দেখেন এখানে আমার ওই যে ব্রাঞ্চেস টেবিল, এখানে আমার সুন্দর মতো এই টেবিলগুলো আগে ক্রিয়েট করে নিচ্ছি যে আমি কি টেবিলগুলো ক্রিয়েট করব। টেবিলগুলো ক্রিয়েট করার পরে দেখেন আমার এখানে সেম ভাবে এই যে প্রত্যেকটা ডকুমেন্টেশন করা আছে ভাই আপনাদের জন্য যাতে আপনি এআই কে বোঝাইতে সুবিধা হয়। তো তারপরে দেখেন সেম ভাবে আমি এই যে প্রসিডিউর বানায় রাখছি। দেন এখানে হচ্ছে আপনার ব্রাঞ্চেস, এখান থেকে এই যে ব্রাঞ্চের আইডি, ব্রাঞ্চের নাম, এই ফোন নাম্বার এইগুলা লোড হবে। সেটার জন্য এই যে দেখেন ব্রাঞ্চ যাতে ডুপ্লিকেট না আসে সেটার জন্য আমরা এই যে ডিস্টিংক্ট ব্যবহার করতেছি এসকিউএল এর। এখন ডিস্টিংক্ট কনসেপ্ট যারা বুঝেন না তাদেরকে ভাইয়া বুঝতে হবে। এরপরে যদি কোনো কারণে ব্রাঞ্চ আইডি কনফ্লিক্ট করে সেটা যাতে নতুন ব্রাঞ্চ আইডিটা যাতে আপডেট হয়ে যায় ব্রাঞ্চে। দ্যাটস ইট। এভাবে দেখেন এই যে যেগুলো অন কনফ্লিক্ট, যেগুলো ব্রাঞ্চ আইডি কনফ্লিক্ট করতেছে সেট করো, ব্রাঞ্চ নেম নতুন ব্রাঞ্চ নেম ওটা আপডেট করে দাও এবং সেটাকে অ্যাক্টিভ বানায় দাও। দ্যাটস ইট ভাইয়া। দেখেন আপনার ফুল কুয়েরি এখানে বানানো আছে। তো আপনি যদি একটা ওয়্যারহাউস বানান এবং সেটার যদি আপনি ফুল ডকুমেন্টেশন যদি এভাবে করে রাখেন, ভাই আপনি মনে করেন ওইখানে নাই। কিন্তু আপনার জুনিয়র আছে সেখানে। আপনার কি আপনার জুনিয়রকে ধরে আর দেখায় দেওয়ার দরকার আছে যে তুই এটা করবি, এরপর এটা করবি, ভুল করা যাবে না। আপনি যদি ডকুমেন্টেশনটা ধরায় দেন, আপনি যদি এআই রেও ডকুমেন্টেশন ধরায় দেন, এআই কি এটা ম্যানেজ করতে পারবে না? পারবে কিন্তু। তারপরে দেখেন হচ্ছে যে এই যে ক্যাটেগরিজ টেবিলটা একভাবে লোড হচ্ছে। তারপরে কাস্টমারস টেবিল দেখেন আরেকভাবে লোড হচ্ছে। এই যে কাস্টমারস এর ফোন নাম্বার গুলা দেখেন এই যে প্রসেস করা হইছে কেস দিয়ে হ্যান্ডেল করা হইছে। তারপরে আপনি যদি প্রোডাক্টস টেবিলটাতে যান, ভাই এগুলোতে আপনাদের প্রচুর ঘাটতে হবে যে ভাই এই টেবিলে এই জিনিস কেন করলেন? আমাকে প্রশ্ন না করে এআই কে করেন ভাই। এআই করেন Google কোল্যাবে Google Copilot এ করেন, সরি Copilot এ করেন, Google Gemini তে করেন। ভাই যারে মন খুশি তারে করেন। আপনি দেন, কোয়েশ্চেন করেন। কেন হইছে? কেন হইছে? হোয়াই? আপনাকে দেখবেন যে মানে কোয়েশ্চেন করতে উড়ায়ে ফেলেন। দেখবেন যে আপনি অনেক অ্যান্সার পেয়ে গেছেন। তারপরে দেখেন এখানে দেখেন এই যে প্রাইস আবার 0, যেগুলার প্রাইস নাই সেগুলা সেই ডেটা আমি রেখে কি করব প্রোডাক্টস এ? এই জিনিসগুলো আমরা রাখতেছি না। তারপরে হচ্ছে এই যে কাস্টমারের অ্যাড্রেস এ দেখেন আবার হলো আমরা যে লেফট জয়েন এখানে ডেলিভারি জোন যেগুলাতে দিচ্ছি, সেগুলার আমরা আবার ডিস্টিংক্ট গুলা নিচ্ছি। নিয়ে এই কাস্টমারের অ্যাড্রেস গুলো আমরা আবার এই দেখেন আবার আপডেট করে নিচ্ছি। লেটেস্ট যেটা ছিল সেটা।
এবং ট্রিম করে রাখতেছি যাতে আমার সিটি নাম-টাম যাতে হচ্ছে আপনার একাধিক স্পেস এই ধরনের উল্টাপাল্টা জিনিসপত্র না আসে। তারপরে এখানে দেখেন হচ্ছে যে আমার টেবিলে যখন ডেটা আপডেট করতেছি, কি বলে জানি? এটা টেম্পোরারি বানায় নিচ্ছি যে কাস্টমার অ্যাড্রেসে যখন এই যে আরো ইনসার্ট করতেছি দেখেন ডিসকাউন্ট অ্যামাউন্ট সরি অর্ডার এনরিস্টে যখন অর্ডার টেবিলে যখন আমি ডেটাটা দিব, তখন দেখেন আমি টেম্পোরারি টেবিল বানাই নিয়ে তারপরে অর্ডারের ডেটা ঢোকাচ্ছি। দেখেন আমি ডিসকাউন্ট অ্যামাউন্ট যদি ডিসকাউন্ট অ্যামাউন্ট না থাকে তাইলে তাতে সেটা 0 হয়। নাল যাতে না ঢোকে। কারণ নাল ঢুকলে তো তখন কোন কিছুর সাথে নাল গুণ করলে, যোগ করলে, ভাগ করলে কি হয় বলেন তো? আপনাদের একটু প্যারা দেই। নাল এসকিউএল এ হয় ভাইয়া। নাল হয়ে যায়, তাই না? তো যদি আপনি ৳১,০০০ র প্রোডাক্ট কিনছেন, তার সাথে আপনি যোগ করলেন নাল। আ তো ডিসকাউন্ট মনে করেন অ্যামাউন্ট যোগ করলেন যে আপনার ডিসকাউন্ট অ্যামাউন্ট মনে করেন ৳৫০ ছিল কিন্তু ওই প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট অ্যামাউন্ট নাই, মানে নাই। তো আপনার টেবিলে নাল আছে। তো আপনার ৳১,০০০ র প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট অ্যামাউন্ট যোগ করবেন। কারণ অন্যান্যদেরও তো আবার ডিসকাউন্ট অ্যামাউন্ট ছিল। তো আপনি যদি সবারই একসাথে যোগ করেন তখন যাদের ডিসকাউন্ট অ্যামাউন্টের নাল ছিল তাদের কি টোটাল টাকাটাই নাল হয়ে যাবে না? জি ভাইয়া। তখন কিন্তু ভাই আপনাকে উড়ায় দিবে। দেখবেন যে মানে পুরা আচ্ছা এক ভাই হ্যাঁ, সরি বলেন। আরেকটা সম্পর্ক প্রশ্ন। ধরেন কেউ এরকম করে ফেললো প্রোডাকশন গ্রেড এ এরকম হ্যাঁ, হ্যাঁ। মিস্টেক টাইপে কি হবে? প্রোডাকশন গ্রেডে এরকম মিস্টেক করে ফেললো, তারপরে হইলো আপনারে ডেকে নিয়ে গিয়ে থেরাপি দেওয়া হবে। বুঝতে পারছি ভাই। মানে চাকরি কি চলে যেতে পারে এইরকম মিস্টেক কি হয়? ভাই আপনি বুঝে নেন না যে কি হইতে পারে, যে কি থেরাপিটা দিবে আপনাকে। কারণ আপনি মনে করেন ১-১.৫ কোটি টাকার হিসাব এলোমেলো করে এলাইছেন। আপনাকে হায় কি হায়! করবে বলেন তো? বলবে যে তুই বেটা খরচের খাতায়। ঠিক আছে? বুঝতে পারছি ভাই। পরে চাকরি যাবে কি যাবে না এটার হইলো পরের ডিসকাশন। আগে খরচের খাতায় দিয়ে নিবে আপনারে। তারপরে চিন্তা পরে। ওকে? আহ হ্যাঁ, ডেটা প্রোফাইলিং করলে এই ভুল হবে না। এইজন্যই তো ভাই সিলভার লেয়ারের এত পেঁচাল কেন পারলাম সিলভার লেয়ারে এসে? এই যে ক্লিনিং করা, স্ট্যান্ডার্ডাইজেশন করা, এনরিচমেন্ট করা, তারপরে ফাইনাল লোড করা। তো আপনি যদি সবগুলো স্টেপ ফলো করেন, তো তখন তো হইলো আপনার এই ভুল হবে না কখনো ইনশাআল্লাহ। আর যদি আপনি স্টেপ ফলো না করে এআই কে যদি বলেন যে, "তুমি আমার আমার এই যে হলো এটা ব্রোঞ্জ লেয়ার, এখানে একটা সিলভার লেয়ার বানায় দাও।" ওকে, গ্রেট একটা সিলভার লেয়ার তোমাকে বানায় দিছি। দেখবেন যে আপনারা বলবে কি, "তোমাকে একটা জোস একটা সিলভার লেয়ার বানায় দিছি দেখো। এখানে তোমার কোনো ভুল হবে না।" তুমি ডেটাটাকে খুব ইজিলি ইউজ করতে পারবা এবং তোমার কি বলে তোমার এনালাইসিস থাকবে একদম আপ টু ডেট। ওকে, এভাবে বলে ভাই, বিশ্বাস করেন আর নাই করেন। খুব পরে কনফিডেন্ট নিয়ে বলে। হ্যাঁ, 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 পরে যখন আপনি বলবেন আরে বেটা তুই এই ক্লিনিং এ তো ভুল করছস। ও মাই ব্যাড, আমি এটা তো দেখি নাই আসলে, এটা আমার দেখা উচিত ছিল। তুমি ঠিক বলেছো, আমার এটাই করা উচিত ছিল। আচ্ছা আমি এখনই করে দিচ্ছি। তারপরে তোমার টোকেন যতটুকু বার্ন করা দরকার করে নিচ্ছি, কোনো প্যারা নিও না তুমি। তো আ এ এইজন্য এইজন্য আপনি ওরে স্টেপ ধরায় দিবেন ডকুমেন্ট করে। ও করবে। তারপরে আপনি পরে ওরে লাথ্যাবেন যে ও ঠিকঠাক মতো কাজগুলা করছে নাকি? বা আপনি আপনার জুনিয়ররেই দিলেন। তো ওটাই আরকি। হ্যাঁ, বুঝছেন না কাহিনী? হ্যাঁ, ভাই এখন এআই রিলেটেড কথাবার্তা বেশি চলে আসে। কারণ আমরা আমাদের অনেক কাজ তো এআই দিয়ে করাই নেই না এখন। তো কি করব বলেন? মানে চলে আসতেছে আরকি। আবার এআই আপ টু ডেট কথাবার্তা না কইলেও তো আবার আপনারা বলেন যে ভাই এখনো ব্যাকডেটেড জিনিসপত্রই শিখায়। ওকে। তারপরে এই যে দেখেন এই যে কনফ্লিক্টেড ডেলিভারি আইডি, এই যে দেখেন ডেলিভারি টেবিলটা যেহেতু আমার ধরনের হবে, কি বলে অ্যাপেন্ডেড হবে ডিরেক্টলি। এগুলা ওভাবেই সাজানো আছে। হ্যাঁ? হ্যাঁ, ভাইব কোডিং তো করতে হবে। কিন্তু ভাইব কোডিং এ ভাই আজাইরা জিনিসপত্র বানায়া আসলে লাভ নাই। যে আমাকে একটা অ্যাপ্লিকেশন বানায় দাও, এটা বইলে আসলে লাভ নাই। আপনাকে আগে একটা বিজনেস রিকোয়ারমেন্ট রেডি করতে হবে, ডেটাবেস ডিজাইন রেডি করতে হবে। তারপরে আপনি সকল ডকুমেন্টেশন সাজায় নিয়ে তারপরে আপনি করবেন। দেখবেন
কাস্টমার পার্সপেক্টিভ কি, কোন কাস্টমার কি চায়, কাস্টমার ইউআই ইউএক্স কি হবে, কিভাবে হবে, কি ধরনের কাস্টমার টার্গেট করতেছেন, সব যখন ডকুমেন্টেড করে নিয়ে ভাইব কোডিং করবেন তখন দেখবেন যে ভাইব কোডিং ভালো হচ্ছে। আসলে ভাইব কোডিং ভাই কি? ভাইব কোডিং কিছুই না। আপনার ইনস্ট্রাকশনই বড়। আপনি ইনস্ট্রাকশন যদি প্রপারলি দিতে পারেন, ভাইব কোডিং দেখবেন যে ভুল করবে না। আর ভুল করলেও কম করবে। সো ভাইব কোডিংটা ভাই আমাদের তো শিখতেই হবে, সবই শিখতে হবে আসলে। তো বাস্তবে টেস্ট ধরা পড়া এরর এগুলো একটু পইড়েন। আপনারা গোল্ড লেয়ারে চলে যাই। ইটস গোল্ড লেয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল লেয়ার, হ্যাঁ? ফাইনাল লেয়ার কি? কাস্টমার রিলেটেড যা কিছু আছে সবকিছুকে আমি একটা টেবিলে নিয়ে আসতেছি, সেটাকে নাম দিচ্ছি ডিম কাস্টমার, ডাইমেনশনাল কাস্টমার। সেলস রিলেটেড যা আছে সেটাকে আমরা একটা টেবিলে আনতেছি সেলস নামে, সেটাকে আমরা বলতেছি ফ্যাক্ট। ফ্যাক্ট কি? ডাইমেনশনাল কি? বা ডেটা টেবিল কি, ডাইমেনশনাল টেবিল কি, লুকআপ টেবিল কি, এই জিনিসগুলো নিয়ে আমি অনেক কথা বলছি ভাই। পুরো মনে না থাকলে আবার পুরো সেশনটা দেখে আসেন। ১০-১২ ঘন্টার একটা সেশন। তো দেখে আসেন। ভাই আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি এটা ঠিক হয়ে যাবে আপনাদের। তো ডেটা মডেলিংটা দেখেন। ফ্যাক্ট সেলে আমি ডেটে আমি ১ম এ বলতেছিলাম যে ভাই আমরা ডেট রিলেটেড এমন একটা টেবিল রাখবো যেখানে আমরা ডেটের প্রতিদিন একটা করে রো ইনসার্ট করব প্রতিদিন। এবং ওই ডেটের দিন কি বার, কি বার, ওটা ওই বছরের কততম কোয়ার্টার চলতেছে। আমরা সবকিছু আমরা ওইখানে স্টোর করে রাখবো যাতে আমরা জাস্ট সেলস ডেটের সাথে ওই ডেটটারে কানেক্ট করলে ইজিলি কোন কোয়ার্টারের সেলস ওইটা আমরা ইজিলি ধরতে পারি। প্রোডাক্ট রিলেটেড জিনিসপত্র আমরা একটা টেবিলে রাখবো। ব্রাঞ্চ রিলেটেড জিনিসপত্রগুলো একটা টেবিলে রাখবো। ওই সিলভার লেয়ার থেকে দেন আমরা নেক্সট টাতে যাচ্ছি আরকি। তো ওইটাই। তো সিলভার সবই সিলভার সোর্স এই যে দেখেন কাস্টমার বানাচ্ছি কাস্টমারস প্লাস কাস্টমার অ্যাড্রেস ২ টা মিলাইয়া। ফ্যাক্ট সেলসটাকে বানাচ্ছি অর্ডার আইটেমস প্লাস অর্ডার এই ২ টা মিলাইয়া। অর্ডার সামারি আবার শুধুমাত্র সিলভার অর্ডারস থেকে আমরা অর্ডার সামারিটা রাখতেছি। প্রোডাক্ট টেবিল শুধু প্রোডাক্ট ক্যাটেগরিজটাও আমরা নিতে পারতাম হয়তো। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমরা হচ্ছে গোল্ড ম্যাপিং এ নিতে পারবো। তো ডকুমেন্টেশনে ভাই ফুল এই জুস কর্নারের ফুল হচ্ছে বানানো আছে। চলেন আমরা একটু দেখে আসি। তো এখানে কিন্তু দেখেন একটা গল্প আছে। আমার টেস্টের এন্ড টু এন্ড আমার ৩৮ টা টেবিল ছিল ব্রোঞ্জ লেয়ারে। দেন সিলভার লেয়ারে আমার ১৩ টা টেবিল আসছে। যেটাকে আমার একটু ক্লিনিং করে পরিষ্কার করে নিয়ে আসছি। দেন সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে এই যে ডাইমেনশনাল কনজিউমার অ্যান্ড ফ্যাক্ট টেবিলের মধ্যে রূপান্তর করে ফেলছি, হ্যাঁ? সো এইটাই ছিল আমার অল ওভার প্ল্যানিং। বাট তার আগে আমি আমার আগে হচ্ছে গোল্ড লেয়ারটা একটু না দেখাইলে আপনাদের শান্তি লাগবে না। দেখেন গোল্ড লেয়ারটা খুবই ছোট। আমার এই যে ৪৪ টা টেবিলের গল্প, আমার এনালাইসিস এর গল্পটা আছে এখানে। এখন বলতে পারেন যে ভাই এখানে যা আছে এগুলাই কি আমাদের শেষ? দেখেন এখানে দেখেন এই যে আমার এই যে মান্থ আছে, কোয়ার্টার আছে বলছিলাম না? ডেটের আমরা এমন একটা ডেট বানাবো এটাই আরকি। যেখানে আমার প্রত্যেক দিনের সব রকম ইনফরমেশন দেওয়া থাকবে আরকি ওই টেবিলে। জাস্ট যাতে আমরা ওই ডেটটাকে কল করলেই ওই ডেট কি বারে ছিল, কোন মাসে ছিল, কোন বছরে ছিল, তারপরে কোন কোয়ার্টারে ছিল বছরে, মাসের কোন সপ্তাহে ছিল এগুলো যাতে আমরা পেতে পারি, হ্যাঁ? তো দেখেন আমার এখানে এই ডেটা সেটটা খুবই ছোট, খুবই মজার। কিন্তু টেবিলগুলো একটু বড় মনে হবে। আ ইনসার্ট ডেটা আপডেটিং এরা এই জিনিসগুলো আরেকটু হয়তো জটিল মনে হবে। বাট জটিলের কোনো কিছু নাই। ভাই পুরো ডেটা সেটটা একটু দেখেন, আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। আর এই ডেটা সেটে ঠিক অতটুকুই অ্যানালিটিক্স এর জন্য ইয়া করা আছে কি বলে হচ্ছে আপনার আম আ আ এই ওয়্যার হাউজিং বানানো আছে রিপোর্টিং এর জন্য যতটুকু, ঠিক যতটুকু আমার এই যে এখানে ছিল। রিপোর্ট অ্যান্ড অ্যানালিটিক্স এ ছিল। বুঝাইতে পারছি ভাইয়া? তো আপনার যদি আরো দরকার হয়, আপনার আরো টেবিলকে এনরিচ করতে হবে, কোন টেবিল নিবেন, কোন টেবিল নিবেন না। ওই জিনিসপত্রগুলো তাহলে ডকুমেন্টেশন এড করে দেন আস্তে আপনার ওইভাবে লেয়ারকে সাজাইতে হবে। তো আ এই ছিল আমাদের আজকের আসলে প্ল্যানিং। তো আপনারা আশা করি এর পরবর্তীতে তো সবাইকে থ্যাংক ইউ। তো আপনারা আশা করব যে মানে আপনারা চাইলেই যেকোনো এখন থেকে যেকোনো ইয়ে বানায় ফেলতে পারবেন। ডেটা ওয়্যারহাউস বানায় ফেলতে পারবেন। সেটা আপনার যেকোনো লোকাল ডেটাবেজে হোক, আপনার ওএলটিপির পাশে আরেকটা স্কিমা করে হোক, যেকোনো জায়গায় ভাই হইতেই পারে, বানায় ফেলতে পারবেন। তো ডেটা ওয়্যারহাউসের বলতে পারেন যে ভাই আর কি কোনো কনসেপ্ট বাকি নাই? বা আছে ভাই, অনেক কিছুই আছে।
আ বাট এই যে ৫ টা সেশনে মোটামুটি আ আ প্রায় ১২ ঘন্টার মতো গেল আমাদের। এই ১২ ঘন্টা সময় কিন্তু কম না। এখানে কিন্তু আমরা আজাইরা গল্প কমই করছি। বা আমার মনে হয় না আজাইরা গল্প খুব একটা হইছে। আজাইরা গল্প যা করার টাইমের আগে হয়। তো যদি আমরা এখান থেকে ১ ঘন্টা বাদও দেই বা ২ ঘন্টাও বাদ দেই, মোটামুটি ১০ ঘন্টার একটা সেশনে আপনি এটা কমপ্লিট গাইডলাইন আশা করি পেয়ে গেছেন। কোন কিছু যদি বাকি থাকে বা কোন কিছু মনে হয় যে ভাই মিস করে গেছেন, একটু কষ্ট করে শিখে নেন, হ্যাঁ? আর ওই যে দেখায় তো দিলামই। আর আমাকে LinkedIn এ ফলো করেন বা Facebook এ ফলো করেন। যদি কোন নতুন কোন কিছু আসে, নতুন কোন কিছু আসলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ডে। তো আপনাদের আম আ এই যে হঠাৎ করে যে ব্যাপারটা ছিল যে ভাই আমি আমি আসলে একটু নিরুপায় হয়ে গেছিলাম। কোনোভাবেই টাইম ম্যানেজ করতে পারতেছিলাম না। তো আ এই সকল কথা চিন্তা করে ভাবলাম যে ঠিক আছে একটা সেশন যেহেতু বাকি আছে অলমোস্ট মেইন জিনিসগুলো তো শিখাই ফেলছি। একটা সেশন যেহেতু বাকি আছে আমি পরেই নিবো। পরে আবার আপনারা এই বিশেষ করে এই যে রুবাইয়া আপু আর কে যেন ভাই বললেন যে নিয়ে নিলে ভালো হয়। আ তো পরে গতকালকে চেষ্টা করছি। হয় নাই আসলে। বাট ভাবলাম যে আজকে নিয়ে নেই। ইনশাআল্লাহ আপনারা একটা কমপ্লিট একটা ওয়্যারহাউস বিল্ডের ফুল প্ল্যানিং টা পাইছেন। এখন নেক্সট কি শিখবেন? ETL এর কিছু জিনিসপত্র শিখতে হবে আপনাদের। এজন্য পাইথন শিখতে হবে। SQL টাকে আরেকটু ভালো করে শিখতে হবে। তো এরকম আরকি ভাইয়া। তো আ আপনার শেখার তো শেষ নাই, আবার মায়ের খাওয়ারও বয়স নেই। হ্যাঁ? তো শিখতে হবেই ভাইয়া। এর কোনো বিকল্প নাই। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়া বলতে পারেন বা কোনো সাজেশন থাকলে বলতে পারেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ওয়ার্কশপ নিয়ে। যদি আপনাদের ভাই আ ইয়ে থাকে, আ মানে আপনাদের ক্ষুধাটা যদি থাকে, আমার নিতে কোনো প্রবলেম নাই। তবে আমি আমার সময় মতো নিবো। ওই যে বললাম আমি আমার পছন্দ মতো সময় নিবো বা আমি আমার সুবিধা মতো সময় নিবো। আপনাদেরকে একটু আমার সাথে কোঅপারেট করে আসলে মানায় নিতে হবে আরকি। কিছু করার নাই ভাইয়া। আর আমি রিসেন্টলি এইজন্য মানে আম আ এই এই ওয়ার্কশপ গুলা চালুই করছি যাতে মানে আপনাদের হেল্প হয়। আর আসলে খুব বেশি সময় না পাওয়ার কারণে যেহেতু একবারে হারায় যাওয়ার চাইতে কিছু জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করাও ভালো। কারো কোনো কোয়েশ্চেন আছে বা সাজেশন থাকলে বলতে পারেন। না হলে আজকের মতো শেষ করি, হ্যাঁ? ভাইয়া রুবাইয়া আপু একটা কোয়েশ্চেন করছিলেন মাঝখানে ফেব্রিক নিয়ে। আচ্ছা আমি দেখতে পারি নাই মনে হয়। সো সরি ম্যান। ফেব্রিক নিয়ে কি কোয়েশ্চেন করছে আপু? আ উনি এটা মেবি বলছিলেন যে জব রিকোয়ারমেন্ট এ দেখছিলেন মাইক্রোসফট ফেব্রিক ফেব্রিক দিয়ে ও করা। চাচ্ছে এইটা দেখলাম নিয়ে ভাইয়া ক্লাস শেষে যদি এটা নিয়ে কিছু বলেন তাহলে একটু ভালো হয়। হ্যাঁ, মাইক্রোসফট ফেব্রিক ভাইয়া এইটা হচ্ছে আপনার একটা ফুল পাইপলাইনিং সিস্টেম বানাইছে ওরা মাইক্রোসফট। যেটা আগে ছিল না শুধুমাত্র পাওয়ার বিআই সার্ভিস ছিল। তো মাইক্রোসফট ফেব্রিকে যে কাজটা করছে ওরা তে দেখা যাচ্ছে যে আপনার ওইখানে ডেটাবেস থেকে ডিরেক্টলি ডেটা ওয়্যার হাউজিং ডেটা পাইপলাইনিং করা অ্যান্ড ডেটা ক্লিনিং এর প্রসেস গুলো করা সেক্ষেত্রে ডেটাব্রিক্স বা ডিবিটি এই ধরনের টুলস গুলা ইউজ করার আ সিস্টেম ওইখানে দিয়ে দেওয়া, মানে ইনবিল্ট দিয়ে দেওয়া মানে ফুল একটা পাইপলাইনিং আম আ মানে প্রসেস হচ্ছে মাইক্রোসফট বানাইছে। তো যদি আপনি যারা আসলে মাইক্রোসফট ফেব্রিক বেস কাজ করে বা মাইক্রোসফটে Azure এ ডেটা রাখে বা পাওয়ার বিআই রিলেটেড হচ্ছে এনালাইসিস করে, তো তাদের তো ভাইয়া লাগবেই। মানে মাইক্রোসফট ফেব্রিক তো লাগবেই। এখন মাইক্রোসফট ফেব্রিক এখন বলতে পারেন ভাইয়া আপনি তাইলে শেখান। এটা এই ঘোড়ার ডিম ভাই পেইড আ মানে ফ্রি অ্যাক্সেস এ শেখানো প্যারা। তো উম আ যদি আপনার যদি পাওয়া যায় আমার কারো স্টুডেন্ট আইডি দিয়ে যদি আমি কিছু ম্যানেজ করতে পারি, তাইলে ফেব্রিক নিয়ে আপনাদেরকে তাইলে সেশনের একটা ব্যবস্থা করে দিব। আমি নিজেও ফেব্রিক আ আ মানে কিছুদিন আগে যেহেতু নতুন আসছে জিনিসটা একটু ঘাটায় ঘাটায় দেখতেছিলাম। তো আপনারা যদি আমি পাই তাইলে আপনাদেরকে চেষ্টা করব একটু গোছায়-টোছায় দেওয়ার, হ্যাঁ? আর যদি নাও ভাইয়া পারি তাইলে যেটা আপনাদের করতে হবে YouTube এ একটু ঘাঁটতে হবে। ফেব্রিকের পাইপলাইনটা নিয়ে কিভাবে ফেব্রিক কাজ করে সেটা। তো কোন কোয়েশ্চেন থাকলে কইরেন। হ্যাঁ, পল্লব ভাই বলেন না।
ভাইয়া বলতেছিলাম যে ফেব্রিকের জন্য তো ওই যেটা বলছিলেন যে পাওয়ার বিআই অ্যাকাউন্ট না বা ওই মাইক্রোসফট ফেব্রিক অ্যাকাউন্ট লাগে, যেটা তো আবার ফ্রিতে করা যায় না, ওয়ার্ক মেইল বা স্টুডেন্ট মেইল হ্যাঁ, চায়। হ্যাঁ, ওয়ার্ক তো মেইল চাই আমি ভাইয়া। আমি মানে কয়েক মাস ঘাটাঘাটির পর মানে একটা মেইল ম্যানেজ করতে পারছি, তো যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি খুলছি। তো এখন আমি যদি ফেব্রিক শিখতে চাই তাহলে কি এটা কোনো পেইড প্ল্যান, লাইক আজুরের যেরকম পেইড হচ্ছে গিয়ে ফ্রিতে ইয়ে করা যায় না, না পেইড নাকি না। ওই? আপনি ইন্টারফেস গুলা শিখতে পারবেন। আপনি ইন্টারফেস গুলা শিখে রাখেন। আ আচ্ছা, তারপরে স্কিল এড করে দিবেন। ইন্টারফেস গুলা শিখেন। মানে তারপরে আমি আপনি এটা পাইপলাইনটা বানাতে আচ্ছা পারবো একটা কাজ না? একটা কাজ করতে পারেন। ওই যে ডেটা ক্যাম্পের বিভিন্ন সাবস্ক্রিপশন কিনতে পাওয়া যায় ভাইয়া। ডেটা ক্যাম্পে হ্যাঁ, কি ফেব্রিক আছে? দেখছিলাম মেবি ছিল। ডেটা ক্যাম্পে মনে হয় মাইক্রোসফট ফেব্রিক এর ইন্ট্রোডাকশন কোর্স আছে। ওয়াও! হ্যাঁ, আছে তো ভাইয়া। তো আ আমার আ কোয়েশ্চেন উম ছিল যে লাইক ওই পাইপলাইন বিল্ডিং বা ওই যে আচ্ছা ভাইয়া একটা ইয়েগুলা কাজ ওইটা করে ফেলেন। ফ্রিতে একটা কাজ করে হ্যাঁ, ফেলেন। এই যে হ্যাঁ, YouTube বা Facebook এ দেখবেন যে অনেক গ্রুপ আছে যারা হলো হ্যাঁ, ডেটা ক্যাম্পের অ্যাকাউন্ট বিক্রি করে। লাইক ৳৫০০ হ্যাঁ, বা ৳৩০০, ৳৭০০ এরকম একটা অ্যামাউন্টে আপনার ডেটা ক্যাম্পের আপনাকে অ্যাক্সেস দিবে। তো সেখানে আপনারা বা Coursera তে অ্যাক্সেস পাবেন স্টুডেন্ট আইডি দিয়ে। বা হচ্ছে আপনার যদি স্টুডেন্ট আইডি থাকে ডেটা ক্যাম্পের হচ্ছে আপনি মনে হয় ১ অ্যা অ্যা ৩ মাসের না ৬ মাসের ফ্রি নিতে পারবেন। ওই যে GitHub আ দিয়ে, স্টুডেন্ট প্যাক দিয়ে। GitHub স্টুডেন্ট প্যাক দিয়ে আপনারা স্টুডেন্ট ডেভেলপার প্যাক এটা দিয়ে হচ্ছে আমার মনে হয় দিতে পারবেন। হ্যাঁ? দেখেন দেখাই আপনাদের কি, কি আছে। আ এই যে Intro to Copilot, Intro to এইগুলা এখানে কি বলে এক্সপেরিয়েন্সেস এইগুলা দিছে। অল অফার্স কি, কি নিতে পারবেন? Namecheap এর একটা ডোমেইন নিতে পারবেন .me, name.com থেকে একটা ডোমেইন নিতে পারবেন। DigitalOcean এ $200 পাবেন। Microsoft 365 পাবেন। .tech ডোমেইন পাবেন। Azure পাবেন $100 এর। Notion পাবেন। GitHub পাবেন। Bootdev পাবেন, Heroku পাবেন, DataCamp পাবেন। তো অনেক স্টুডেন্ট আছে DataCamp নেয় নাই। নিতে পারে। আপনার ভাই ব্রাদার থেকে ইডুমেইল বা অনেক সময় ইডুমেইল কিনতে পাওয়া যায়। দেখতে পারেন আরকি, হ্যাঁ? মানে এগুলা আসলে কতটুকু জায়েজ না জায়েজের প্রশ্নে যাচ্ছি না। বাট আ ঘাটাঘাটি কইরেন আরকি। দ্বিতীয় চোখ কান খোলা রাখলে ভাই অনেক কিছু পাওয়া যায়। তো Microsoft Fabric এ উম এখানে আছে। তো এখানে ফেব্রিক প্র্যাকটিস করা যাবে আই থিংক। এই যে ওয়ার্কিং উইথ লেক হাউস, ইন্ট্রোডাকশন টু ফেব্রিক, ওয়ার্কিং উইথ লেক হাউস, পাওয়ার বিআই ইন ফেব্রিক। মোটামুটি ভালো জিনিসপত্রই দিছে ৩ টা। গুড, খারাপ না। তো এখানে কিন্তু ওদের আবার হচ্ছে আপনার প্র্যাকটিস করার অপশন দেওয়া আছে। তো করতে পারেন। এই আরকি। আর কোন কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া রিকোয়েস্ট করছেন কোনো প্যারা নাই। আমারও আসলে উচিত আমার আসলে আবদারটা করা উচিত হয় না। আমি ভাবছিলাম যে এই উইকডে এর মধ্যেই কোনো একদিন নিয়ে নিবো। কিন্তু সু আজকে সারাদিন আসলে মানে এই বইয়ের খসড়া নিয়ে কাজ করতেই দিন যাচ্ছে ভাই। একদম সময় পাচ্ছি না। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো সাজেশন আছে? বা আপনাদের ভাই আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে যদি কোনো কিছু কোয়েশ্চেন করার থাকে আমাকে মেসেজ করতে পারেন, গ্রুপে মেসেজ করেন, আপনারা নিজেরা ডিসকাশন করেন। চাপ নাই তো। আপনারা কেন জানি না হারায় যান। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আর ভাই আমাকে কল করে মেসেজ করে পায় নাই আসলে এরকম স্টুডেন্ট সংখ্যা খুবই কম আছে। হয়তো সাথে পায় না, দেরি হয়। বা রেসপন্স আমি করার চেষ্টা করি। তো তাইলে আমার মনে হয় আজকের মতো শেষ করি। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।